স্ক্রিনের দিকে তাকায় কথা বলতেছে, সো কোশ্চেন না করলে মানে ওইভাবে ফিলটা পাওয়া যায় না ক্লাসের আর কি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্যাথোলজি। সো এখানে হচ্ছে আমরা যেটা দেখবো হচ্ছে বেসিক কিছু টার্ম দেখবো প্যাথোলজির সাথে রিলেটেড, না বুঝলে জিজ্ঞেস করবা। আচ্ছা আচ্ছা, শুরুতে যেটা আছে সেটা হচ্ছে প্যাথোলজি জিনিসটা কি। প্যাথোলজি হচ্ছে দুইটা ওয়ার্ডের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে প্যাথোজ আর একটা হচ্ছে লোগোস। তার মানে প্যাথোজ মানে হচ্ছে এখানে সাফারিংস বোঝায়, আর লোগোস মানে হচ্ছে স্টাডি বোঝায়। তার মানে প্যাথোলজি হচ্ছে স্টাডি অফ সাফারিং, বা এটাকে আমরা আরেকটা যে ডেফিনেশনও বলতে পারি যে প্যাথোলজি হচ্ছে স্টাডি অফ সাইন্টিফিক স্টাডি অফ ডিজিজ। সাইন্টিফিক স্টাডি অফ ডিজিজ বলতে কি বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে আমরা যখন কোনো একটা ইনফেকশাস এজেন্ট বা কোনো একটা কেমিক্যাল বা কোনো ক্ষতিকারক জীবাণু দ্বারা আক্রান্ত হই, তখন আমাদের বডির নর্মাল যে বডি ফাংশন আছে বা আমাদের বডিতে নর্মাল যে সেল টিস্যু বা অর্গান আছে, সেগুলোর স্ট্রাকচারের মধ্যে কি হয়, একটা পরিবর্তন আসে যখন আমাদের বডি কোনো একটা ইনফেকশাস এজেন্ট দ্বারা কি হবে, ইনফেক্টেড হবে। তো এতে করে এই স্ট্রাকচারাল পরিবর্তনের ফলে আমাদের বডির ওই সেল বা টিস্যু বা অর্গান গুলা তাদের নর্মাল যে ফাংশন আছে ওই ফাংশনটা দ্বারা কি করতে পারবে না, করতে পারবে না। এবং এই যে স্ট্রাকচারাল চেঞ্জটা আসতেছে সেল অর্গান বা টিস্যুতে, এই স্ট্রাকচারাল চেঞ্জটা যখন আমরা মলিকিউলার লেভেলে পড়াশোনা করব, তখন তাকে আমরা প্যাথোলজি বলবো। তার মানে প্যাথোলজিটা হচ্ছে আমাদের বডি কোনো ইনফেকশাস এজেন্ট দ্বারা বা কোনো ক্ষতিকারক জীবাণু দ্বারা যখন আক্রান্ত হবে, তখন আমাদের বডির নর্মাল যে অর্গান টিস্যু বা সেলগুলো আছে সেগুলো হচ্ছে কি হবে, তাদের স্ট্রাকচারাল চেঞ্জ আসবে বা স্ট্রাকচারে পরিবর্তন হবে, এবং এই স্ট্রাকচারটাকে আমরা মরফোলজি বলি। এই স্ট্রাকচারটার একটা নাম হচ্ছে কি মরফোলজি। সো আমরা এই যে স্ট্রাকচারাল চেঞ্জটা আসছে, এই স্ট্রাকচারাল চেঞ্জটাকে যখন আমরা মলিকুলার লেভেলে পড়াশোনা করব এবং বুঝতে চাবো যে কেন হচ্ছে আমাদের এই ডিজিজটা, তখন তাকে আমরা কি বলতেছি, প্যাথোলজি বলতেছি। সো এখানে আমাদের তিনটা জিনিস জানতে হবে। প্যাথোলজি দুইটা ওয়ার্ড নিয়ে গঠিত, একটা হচ্ছে কি প্যাথোজ আর একটা হচ্ছে লোগোস। প্যাথোলজি তার মানে হচ্ছে, প্যাথোজ মানে হচ্ছে সাফারিংস আর লোগোস মানে হচ্ছে স্টাডি। সো প্যাথোলজি হচ্ছে কি স্টাডি অফ সাফারিং। এটাকে আরেকটা ডেফিনেশন আমরা দিতে পারি হচ্ছে কি যে প্যাথোলজি হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ ডিজিজ। এখন সায়েন্টিফিক স্টাডি অফ ডিজিজ কেন আমরা বলতেছি, কারণ হচ্ছে আমাদের বডি ইনফেকশাস এজেন্ট আক্রান্ত হলে বডির যে নর্মাল সেল টিস্যু গুলো আছে তাদের ফাংশন কি হয়ে যায়, তাদের স্ট্রাকচার চেঞ্জ হয়, এবং স্ট্রাকচার চেঞ্জ হওয়ার কারণে তাদের ফাংশনাল পরিবর্তনও আসে। এবং মলিকুলার লেভেলে যখন আমরা এই স্ট্রাকচারাল চেঞ্জটাকে পড়বো বা দেখবো, তখন তাকে আমরা প্যাথোলজি বলি। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আই থিঙ্ক বুঝতে পারছি। ওকে, কারো কোশ্চেন থাকলে ফিল ফ্রি, মানে এনি টাইম যে কোনো সময় কোশ্চেন করতে পারো। সো ফার্স্ট যে জিনিসগুলো এগুলাই আছে স্লাইডে। ডিজিজ, ডিজিজ বলতে কি বুঝি আমরা, কেউ একজন বলতে পারবা ডিজিজ কি জিনিস? এই যে আমরা এতক্ষণ বললাম যে প্যাথোলজি হলে আমরা আমাদের নর্মাল বডির যে সেল টিস্যু গুলার ফাংশন আছে সেই ফাংশন গুলা লুজ হয়। তার মানে ডিজিজটা হচ্ছে একটা কন্ডিশন যেখানে বডি তার নর্মাল ফাংশন হারায় ফেলবে। তার মানে হচ্ছে বডি তার নর্মাল ফাংশনাল অ্যাক্টিভিটি হারাবে, এবং এই হারানোটা আমরা বিভিন্ন সাইনের মাধ্যমে দেখতে পাবো। বডি বিভিন্ন ধরনের সাইন আমাদেরকে শো করবে, তখন তাকে আমরা কি বলবো, ডিজিজ বলবো। এবং আমরা অলরেডি বলছি যে ডিজিজ হলে কি হবে, আমাদের সেল অর্গান টিস্যু তাদের ফাংশনাল ডিসেবিলিটি বা ডিসফাংশন দেখা দিবে। এগুলো আমরা অলরেডি বলে ফেলছি আগেই, যেটা আমরা প্যাথোলজিস্ট হিসাবে কি করব, স্টাডি করব। ঠিক আছে, সো ডিজিজ হচ্ছে ডিস্টারবেন্স অফ নর্মাল বডি অ্যাক্টিভিটি। ইট ক্যান বি ডিউ টু এনি ইনফেকশন, ইট ক্যান বি ডিউ টু এনি আন্ডারলাইং কজেস। ঠিক আছে, এবং বডি যখন নর্মাল ফাংশন হারায় ফেলবে তখন বডি অবশ্যই কি করবে, সাইন শো করবে। এবং বডি কেন নর্মাল ফাংশন হারাচ্ছে, কারণ বডির কোনো অর্গান বা সেল বা টিস্যু কি করছে, তাদের যে নর্মাল যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা লুজ করছে। এবং অ্যাজ এ প্যাথোলজিস্ট তোমার কাজ হচ্ছে স্ট্রাকচারে কি কি চেঞ্জ আসছে এটা স্টাডি করা, এবং এই চেঞ্জ গুলার কারণে কি ধরনের ফাংশনাল ডিস্টারবেন্স দেখা যাচ্ছে বা ফাংশনাল প্রবলেম দেখা যাচ্ছে সেটা স্টাডি করা। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে,
সো নেক্সট যেটা আছে, কয়েকটা টার্ম আছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ ডিজিজ যদি আমরা বলি, তাহলে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ইটিওলজি। ইটিওলজি মেইনলি হচ্ছে কজ অফ ডিজিজ। কজ অফ ডিজিজ বলতে এখানে আমরা বোঝাচ্ছি হচ্ছে প্যাথোজেন, এনি প্যাথোজেন দ্যাট ক্যান ক্রিয়েট এনি ডিজিজ, ঠিক আছে। এবং এই প্যাথোজেন হিসেবে আমরা এখানে বলতে পারি ব্যাকটেরিয়া, ভাইরাস, যে কোনো কেমিক্যাল, তারপর মিউটাজেন বা যে কোনো জিনিসকে আমরা বলতে পারি। সো ইটিওলজি বলতে মেইনলি বোঝানো হচ্ছে কোন প্যাথোজেনিক সাবস্টেন্সটা অ্যাকচুয়ালি ডিজিজটা ক্রিয়েট করতেছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইটিওলজি। জেনেসিসটা হচ্ছে কোন মেকানিজমের মাধ্যমে ওই যে প্যাথোজেনটা আমাদের ডিজিজটা তৈরি করছে, কোন মেকানিজমটা অ্যাকচুয়ালি সে ফলো করছে। তার মানে প্যাথোজেনেসিসটা হচ্ছে মেকানিজম যার মাধ্যমে ডিজিজ কজিং যে প্যাথোজেনটা ছিল সে আমাদের বডিতে ডিজিজটা তৈরি করছে। এটা হচ্ছে প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিসটা হচ্ছে মেকানিজম। আর মরফোলজি হচ্ছে আমরা বলছি যে সে কি করবে, প্যাথোজেনটা অবশ্যই আমাদের বডির স্ট্রাকচারাল পরিবর্তন আনবে, বডির সেল টিস্যুর স্ট্রাকচারাল পরিবর্তন আনবে। সো এই স্ট্রাকচারাল পরিবর্তনটাকে আমরা বলতেছি হচ্ছে মরফোলজি। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ক্লিনিক্যাল সিগনিফিকেন্স, যেটাকে আমরা বলতেছি হচ্ছে যে স্ট্রাকচারাল পরিবর্তনের কারণে আমাদের ফাংশনাল চেঞ্জ আসবে। সো এই ফাংশনাল চেঞ্জটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লিনিক্যাল সিগনিফিকেন্স। কারণ এই ফাংশনাল চেঞ্জটা দেখে আমরা বুঝতে পারবো যে তার কি হয়েছে। দ্যাটস ওয়াই এটা ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট। বুঝতে পারছে? তো এখন আমাদেরকে বলবে একজন, কে বলবে? আহ, মহাইমিন। মহাইমিন বলবো হচ্ছে মরফোলজি বলতে কি বলছি বলো। মহাইমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলো মহাইমিন, ভয় নাই, বলো। মরফোলজিটা মরফোলজিটা হচ্ছে স্যার এই জায়গায় আমাদের বডিতে যে ডিজিজটা হবে তার স্ট্রাকচারাল ফিচার একটু পরিবর্তন করছে স্যার। হ্যাঁ, আমাদের বডিতে যখন ইনফেকশন হবে, কোন একটা ডিজিজ মানে ডিজিজ কজিং এজেন্ট আমাদের বডিতে ইনফেকশন ক্রিয়েট করবে, তখন আমাদের বডির স্ট্রাকচারাল পরিবর্তন আসবে। এই স্ট্রাকচারাল পরিবর্তনটাকে আমরা বলছি হচ্ছে মরফোলজি। মরফোলজি আর স্যার। ক্লিনিক্যাল সিগনিফিকেন্সটা হচ্ছে কি, এই যে স্ট্রাকচারাল পরিবর্তনের কারণে যে ফাংশন ফাংশনাল ডিফারেন্সটা আসবে বা ফাংশনাল পরিবর্তন আসবে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লিনিক্যাল সিগনিফিকেন্স। ক্লিয়ার তো না? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে এটুকুর মধ্যে? স্যার প্যাথোজেনেসিসটা একটু বল। প্যাথোজেনেসিসটা হচ্ছে আমাদের বডিতে যখন কোনো একটা ইনফেকশাস ডিজিজ বা কোনো একটা প্যাথোজেন, প্যাথোজেন বলতে হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া কি করবে, অ্যাটাক করবে। অ্যাটাক করার পরে সে বডিতে ডিজিজ তৈরি করবে। এখন সে বডিতে ডিজিজ তৈরি করার জন্য যে মেকানিজমটা ফলো করবে, ঠিক আছে। মেকানিজম বলতে এখানে কি বোঝাচ্ছে, সে ফর এক্সাম্পল তোমার মনে করো আমরা যদি সাধারণভাবে বলি যে আমাদের তোমার এই যে হেপাটাইটিস একটা ভাইরাস যেটা হচ্ছে বডিতে অ্যাটাক করবে। সো হেপাটাইটিসটা হচ্ছে এখানে প্যাথোজেন। সে বডিতে অ্যাটাক করার পরে ফার্স্টে সে কি করবে, আমাদের লিভারের যে সেল গুলো আছে লিভার সেল গুলাকে ড্যামেজ করবে, যেটাকে আমরা বলি হচ্ছে কি বলি, হুম, সিরোসিস বলি, ঠিক আছে। সো লিভার জি স্যার। সিরোসিসে ট্রাই করবে। সে আমাদের কি করবে, আমাদের লিভার সেল গুলাকে কিল করে লিভারকে ড্যামেজ করার চেষ্টা করবে। সো এই যে তার লিভার সেলকে ড্যামেজ করার যে প্রসেসটা বা মেকানিজমটা, এই মেকানিজমটাকে আমরা বলতেছি হচ্ছে প্যাথোজেনেসিস। কথা বুঝছি? এবং জি এর স্যার ফলে বুঝছি। আমাদের লিভার সেলগুলোর মরফোলজিক্যাল চেঞ্জ হবে এবং এটা সিগনিফিকেন্স হিসেবে বা ফাংশনাল পরিবর্তন হিসেবে আমরা দেখবো কি আমাদের জন্ডিস হচ্ছে, ঠিক আছে, ওকে স্যার। শরীর হলুদ হয়ে গেছে। ওকে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইটিওলজি। ইটিওলজি আমরা অলরেডি জানি, ইটিওলজিটা আমরা এর আগে পড়ে আসছি যে ইটিওলজি হচ্ছে ফ্যাক্টর যেটা হচ্ছে ডিজিজ তৈরি করে, এবং ফ্যাক্টরটা হচ্ছে আমরা বলছি হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্যান্য যে কোনো ফ্যাক্টর হতে পারে। তারা হচ্ছে আমাদের কি মানে ডিজিজের সাথে ডিরেক্টলি রিলেটেড যেগুলো তাদেরকে আমরা বলি হচ্ছে কি ইটিওলজিক্যাল ফ্যাক্টর। এবং এই ফ্যাক্টরটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রিডিসপোজিং কজ অফ ডিজিজ আর একটা হচ্ছে এক্সাইটিং কজ অফ ডিজিজ। এখন এটা একটা উদাহরণ দিয়ে বললে বুঝতে পারবা। যেমন প্রিডিসপোজিং কজ অফ ডিজিজ কি আর এক্সাইটিং কজ অফ ডিজিজ কোন জিনিস, এটা একটু উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝবা। যে করোনার ক্ষেত্রে আমরা যদি বলি যে করোনার জন্য দায়ী হচ্ছে কি করোনা ভাইরাস, যেটা, তাই তো। ভাইরাসটা হচ্ছে করোনার জন্য ডিরেক্টলি দায়ী। কারো বডিতে যখন ভাইরাসটা অ্যাটাক করবে তখন সে হচ্ছে কি হবে, বা করোনা দ্বারা ইনফেক্টেড হবে। এখন কিছু কিছু মানুষ আছে যাদের বডিতে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে ভাইরাস গুলা ঠিকভাবে কাজ করতে পারে না, আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে ভাইরাস গুলা খুব দ্রুত বডিকে হচ্ছে ইনফেক্টেড করে ফেলতে পারে।
যেমন হচ্ছে যাদের ইমিউন সিস্টেম দুর্বল, যারা হচ্ছে যাদের এজ বেশি। এখন দেখো এখানে ইমিউন সিস্টেম দুর্বল আর হচ্ছে এজ বেশি, এই দুইটা যে ফ্যাক্টরের কথা বললাম, এই দুইটা ফ্যাক্টর হচ্ছে কি করবে, ওই পেশেন্টকে ডিজিজের প্রতি সাসেপ্টেবল করে তুলবে বা বেশি সংবেদনশীল করে তুলবে। এই দুইটা ফ্যাক্টরকে আমরা বলতেছি হচ্ছে প্রিডিসপোজিং কজ অফ ডিজিজ, অর আমরা এটাকে আন্ডারলাইং কজ অফ ডিজিজও বলতে পারি। আর করোনা ভাইরাসটা এখানে যেটা হচ্ছে ডিরেক্টলি ডিজিজটার সাথে রিলেটেড বা ডিরেক্টলি ডিজিজটার জন্য রেসপন্সিবল, সেটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সাইটিং কজ অফ ডিজিজ। তার মানে দুইটা জিনিস, একটা হচ্ছে এক্সাইটিং কজ অফ ডিজিজ যেটা হচ্ছে ডিরেক্টলি ডিজিজটার জন্য দায়ী, যেমন করোনা ভাইরাস। আর প্রিডিসপোজিং কজ অফ ডিজিজ যেটা হচ্ছে আন্ডারলাইং একটা ফ্যাক্টর, যেটা হচ্ছে পেশেন্টকে মোর সংবেদনশীল করে ফেলবে ডিজিজটার প্রতি। এবং এটার কি কি বলছি আমরা, যেমন হচ্ছে এজড পার্সন, তারপর হচ্ছে তোমার বলছি হচ্ছে যে যার ইমিউন সিস্টেম দুর্বল। কথা বুঝতে পারছি? সো এটা হচ্ছে আন্ডারলাইং কজ, আর এক্সাইটিং কজ হচ্ছে যেটা হচ্ছে ডিরেক্টলি রিলেটেড। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। ওকে। তারপর এখানে কিছু টার্ম আছে, যেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে মরফোলজিক্যাল চেঞ্জ গুলো আমরা কি কি ভাবে স্টাডি করতে পারি। ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে অটোপসি করা হয়। মরফোলজিক্যাল স্টাডি বলতে বোঝাচ্ছে হচ্ছে আমরা এখানে একবার সেলুলার লেভেলে স্টাডি করব। সো ফার্স্টে যেটা আছে সেলুলার লেভেলে স্টাডি করার জন্য সেটা হচ্ছে অটোপসি, যেটা হচ্ছে একজন পেশেন্ট মারা যাওয়ার পরে হচ্ছে আমরা তার বডিকে কেটে ছিঁড়ে দেখে স্টাডি করি। এটা নিয়ে আরেকটু ডিটেল আমরা একটু পরের স্লাইডে দেখবো। বায়োপসি করি, বায়োপসিটা হচ্ছে আমরা করি হচ্ছে বায়োপসি করে মেইনলি আমরা যেটা করি যে আমরা ওই যে বলছি যে সেলুলার বা অর্গানের যে ডিসফাংশন মানে স্ট্রাকচারাল চেঞ্জ, আমরা সেটাকে স্টাডি করি অ্যাকচুয়ালি বায়োপসির মাধ্যমে। এবং বায়োপসিতে আমরা তিনটা ওয়েতে করার কথা বলা হয়েছে। একটা হচ্ছে সার্জিক্যাল বায়োপসি। সার্জিক্যাল বায়োপসি হচ্ছে দেখবা বডি থেকে যে কোনো পার্ট, হইতে পারে কিডনি স্টোন, হইতে পারে গল ব্লাডার স্টোন, তারপর মানে কিডনিতে পাথর আর কি, তারপর হচ্ছে বডি থেকে যে কোনো টিউমার, ইভেন বডি থেকে যে কোনো আঁচিল টাইপ কিছু যদি বডি থেকে রিমুভ করা হয় তাহলে সেটাকে বায়োপসির জন্য পাঠানো হয়। কারণ দেখা হয় যে ওইখানে কোনো ধরনের ক্ষতিকারক জীবাণু, যেমন সে ফর এক্সাম্পল ক্যান্সারের জীবাণু আছে কিনা ওইটা স্টাডি করার জন্য বায়োপসি করা হয়। ঠিক আছে, এটাকে আমরা সার্জিক্যাল বায়োপসি বলি। সার্জিক্যাল বায়োপসিটা স্যার হচ্ছে জাস্ট বডি। কি হ্যাঁ, বায়োপসি জিনিসটা কি? বায়োপসি হচ্ছে বলতেছি, বায়োপসি পাঠানো বলতেছি হয় বললেন, কিন্তু বায়োপসিটা কি আসলে? বলতেছি বায়োপসিটা হচ্ছে আমি বলি সেটা হচ্ছে তোমার বডি থেকে কোনো একটা পার্ট, সার্জিক্যাল বায়োপসিটা আমি একটু বলতেছি আগে, যে সার্জিক্যাল বায়োপসি হচ্ছে বডি থেকে কোনো একটা পার্ট কাটা হইলো মানে সার্জারি করে বের করে নিয়ে আসা হইলো। আনার পরে বায়োপসিতে যেটা করা হয় যে ওইটাকে ফার্স্টে বডি থেকে বের করার পরে ফরমালিনের মধ্যে ওইটাকে ডুবায় রাখা হয় ওই অর্গানটাকে। পরবর্তীতে ওইটা যখন ল্যাবে নিয়ে আসা হয়, ল্যাবে নিয়ে এসে ওইটার সেল গুলাকে ডাইসেক্ট করে মাইক্রোস্কোপের নিচে দেখা হয় যে ওইখানে কোনো ধরনের চেঞ্জ আছে কিনা। বা ওইটাতে অনেকগুলা বায়োপসি বলতে মানে সিরিজ অফ কি বলা যায় টেস্ট, যেখানে দেখা হবে তোমার ওইখানে সেলের কোনো ডিসফাংশন আছে কিনা, মিউটেশন আছে কিনা, তারপর হচ্ছে তোমার মনে করো মিউটাজেনিক এজেন্ট তোমার ওইখানে আছে কিনা। এটা হচ্ছে সিরিজ অফ টেস্ট করে দেখা হয় যে তোমার ওইখানে অলরেডি তোমার মিউটেশন হয়ে ক্যান্সার প্রেজেন্ট আছে কিনা, অথবা কোনো মিউটাজেনিক সাবস্টেন্স আছে কিনা যেটা ক্যান্সার তৈরি করতে পারে ভবিষ্যতে। এই টাইপের জিনিসগুলা দেখা হয় মেইনলি। ঠিক আছে, বায়োপসিতে ঠিক আছে স্যার। কেটে মাইক্রোস্কোপের নিচে দেখা হয় মেইনলি। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে ট্রু কাট নিডল, যেটা ট্রু কাট একটা বলছি সার্জিক্যাল বায়োপসি, যেটা হচ্ছে তোমার কেটে বডি থেকে আলাদা করে এনে মাইক্রোস্কোপের নিচে পর দেখা হবে। আরেকটা হচ্ছে ট্রু কাট নিডল বায়োপসি, যেটা সেটা হচ্ছে মনে করো তোমার স্কিনের সারফেসের নিচে কারো হচ্ছে টিউমার আছে, সো যেটাকে তুমি একটা নিডল বা একটা সিরিজ দিয়ে হচ্ছে ওইখান থেকে সেল বের করে নিয়ে আসতে পারবা। খুব বেশি বডির ভিতরে ওইটা অবস্থিত না ওই টিউমারটা। সো এই ক্ষেত্রে যেটা করা হয় যে ট্রু কাট নিডল বায়োপসিটা করা হয়, যাতে করে হচ্ছে তোমার সিরিজ দিয়ে জাস্ট ওইখান থেকে সেল নিয়ে আসবা, এসে স্টাডি করবা মাইক্রোস্কোপের নিচে। আর তারপরে লাস্ট যেটা আছে বায়োপসি, এন্ডোস্কোপিক বায়োপসি। এন্ডোস্কোপি আমরা মনে হয় অনেকেই জানি যে আমরা যখন বডির ভিতরের বা ইনার লাইনিং এর কোনো একটা পার্ট কে আমরা হচ্ছে দেখতে চাই, তখন যেটা করা হয় এন্ডোস্কোপি করা হয়। এবং এক্ষেত্রে হচ্ছে চিকন একটা পাইপের মাথায় হচ্ছে একটা ক্যামেরা লাগানো হয় এবং আমাদের বডির ওই কোনো একটা পার্টে হচ্ছে ক্যানুলা করা হয় বা স্মল একটা কাট করা হয়, করে ওই ক্যামেরা যুক্ত পাইপটাকে হচ্ছে ভিতরে ঢোকানো হয়। এবং এই ক্ষেত্রে যখন আমরা বায়োপসি করতে যাবো তখন ওই ক্যামেরাটার সাথে একটা সার্জিক্যাল কোন একটা অ্যাপারেটাস কেও যুক্ত করে দেওয়া হয়, যাতে করে
আমাদের বডির ভিতরের কোনো অংশ থেকে, সে ফর এক্সাম্পল আমাদের স্টোমাক থেকে বা ইন্টেস্টাইন থেকে ভিতরের বা আমাদের রেসপিরেটরি সিস্টেমের যে ইয়ে আছে ওইখান থেকে হচ্ছে তুমি চাচ্ছ কোনো একটা টিস্যু বা সেলকে এনে স্টাডি করতে, সো ওই ক্ষেত্রে আমরা এন্ডোস্কোপিক বায়োপসিটা করি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর সাইটোলজি বলতে বোঝা হচ্ছে মেইনলি যে সাইটোলজিটা হচ্ছে স্টাডি অফ সেল, এবং স্টাডি অফ সেলটা আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে এক্সফোলিয়েটিভ সাইটোলজি আর একটা হচ্ছে ফাইন নিডল অ্যাসপিরেশন। এখন এক্সফোলিয়েটিভ সাইটোলজিটা হচ্ছে মনে করো কারো একজন মুখের ভিতরে হচ্ছে বা ওরাল ক্যাভিটির ভিতরে হচ্ছে টিউমার টাইপ আছে, সো এক্সফোলিয়েটিভ সাইটোলজি বা ওইখানে টিউমারের সারফেস সেলগুলো নিয়ে যদি আমরা স্টাডি করতে চাই তাহলে আমরা দুইটা ভাবে করতে পারি। একটা হচ্ছে টিউমারের ভিতর থেকে সেল নিয়ে এসে স্টাডি করা, যেটা হচ্ছে ফাইন নিডল এক্সপ্রেশনের মাধ্যমে আমরা করি, যে সিরিজ দিয়ে ভিতর থেকে সেল বের করে নিয়ে এসে ওইটা স্টাডি করা। আর একটা হচ্ছে এক্সপোলেটিভ সাইটোলজি, যেটা হচ্ছে আমরা হচ্ছে কোনো একটা কটন বাড দিয়ে আমরা ওই যে যেই জায়গায় টিউমারটা আছে ওইখানে সারফেসটাকে একটু ঘষে ওইখান থেকে কিছু সেল বের করে নিয়ে এসে স্টাডি করতে পারি। দুইটা ভাবে করতে পারি, একটা হচ্ছে সারফেস সেল নিয়ে, আর একটা হচ্ছে আমরা কি করতে পারি ভিতরের সেলকে নিডল দিয়ে বের করে নিয়ে এসে। এবং সাইটোলজি মানে হচ্ছে সেল নিয়ে স্টাডি করা। ঠিক আছে? জি স্যার। বুঝছি। ঘুম পাইতেছে নাকি কারো? স্যার আরেকটু যদি বলতেন। কোনটা বলবো বলো? সাইটোলজিটা। আচ্ছা, সাইটোলজি মানে হচ্ছে সাইটো মানে হচ্ছে সেল, আর লজি মানে হচ্ছে স্টাডি করা বা লোগোস যেটা আমরা বলি। সাইটোলজি মানে হচ্ছে সেটা স্টাডি অফ সেল। বাকি দুইটা যে বললেন এক্সফোলিয়েটিভ সাইটোলজি, ফাইন নিডল অ্যাসপিরেশন, দুইটা জিনিস আমরা বলছি। এখন সেলকে আমরা দুই ভাবে স্টাডি করতে পারি। একটা হচ্ছে আমি বলছি একজন মানুষের মুখের ভিতরে একটা টিউমার আছে, তো টিউমারটার সেলটাকে আমরা দুই ভাবে স্টাডি করতে পারি। একটা হচ্ছে টিউমারের সারফেসে যে সেলগুলো আছে সেটাকে স্টাডি করতে পারি, আর একটা হচ্ছে টিউমারের ভিতরে যে সেল আছে সেগুলো নিয়ে আমরা স্টাডি করতে পারি। এখন সারফেসের যে সেলটা আছে সেটাকে আমরা কিভাবে স্টাডি করতে পারি? আমরা বলছি যে ওইটাকে আমরা একটা কটন বাড নিলাম, নিয়ে ওই সারফেসটা যেখানে টিউমারটা আছে ওইটাকে একটু ঘষলে হচ্ছে ওইটার ওই কটন বাডের সাথে কিছু সেল চলে আসবে ওই ওই জায়গা থেকে। তো ওইটাকে আমরা এনে মাইক্রোস্কোপের নিচে স্টাডি করতে পারি, যেটাকে আমরা বলছি হচ্ছে এক্সফোলিয়েটিভ সাইটোলজি, যেটা হচ্ছে আমরা সারফেস সেল নিয়ে স্টাডি করি। আর ফাইন নিডল এক্সপ্রেশনটা বলছি কি আমরা সিরিজ দিয়ে ভিতর থেকে কি নিয়ে আসবো, সেল বের করে নিয়ে আসবো এবং ওইটাকে স্টাডি করবো। ঠিক আছে? জি স্যার বুঝছি। ঘুম পাচ্ছে সবার নাকি ভালো লাগতেছে ক্লাস? না তো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে খুব গরম পড়ছে, টায়ার্ড লাগতেছে এত, গতকালকে থেকে অনেক গরম পড়তেছে। আচ্ছা, এখন আমরা অটোপসিটা পড়তেছিলাম। তো অটোপসিটা আমরা বলছি হচ্ছে যে কোনো একটা পেশেন্ট যখন মারা যাবে, মারা যাওয়ার পরে তার হোল বডিটাকে আমরা কেটে ছিঁড়ে দেখবো মাইক্রোস্কোপের নিচে এবং স্টাডি করব, এটাকে আমরা অটোপসি বলতেছি। এখন অটোপসির ক্ষেত্রে আমরা হচ্ছে দেখো একটা পেশেন্টকে আমরা যখন নর্মালি সে বেঁচে থাকে তখন আমরা দেখি তার কি সাইন সিমটম গুলা দেখি কোন একটা ডিজিজ আইডেন্টিফিকেশনের জন্য, যেটা করি আর কি অ্যাজ এ ফিজিশিয়ান, একজন ডক্টর যেটা করে যে তার সাইন সিমটম গুলা দেখে এবং তাকে কিছু ক্লিনিক্যাল টেস্ট দেয়। টেস্টের রেজাল্ট গুলো আসার পরে আমরা একটা হাইপোথিসিস না মোর মানে হাইপোথিসিস বলা যাবে না, এটাকে আমরা বলতে পারি যে মোটামুটি আমরা একটা ধারণা করি যে তার এই ডিজিজটা হয়েছে এবং ওই অনুযায়ী আমরা তাকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি। বাট অটোপসির ক্ষেত্রে যখন একটা পেশেন্ট মারা যায় তখন মনে কর একজন মানুষ মারা গেছে হচ্ছে মানে জীবদ্দশায় তাকে আমরা ধারণা করলাম যে তার হচ্ছে এই ডিজিজটা হয়েছে, ক্যান্সার হয়েছে বা যে কোনো একটা ডিজিজ হয়েছে। এখন এটা হচ্ছে আমাদের তার সাইন সিমটম বা তার ক্লিনিক্যাল ফিচার্স গুলা দেখে আমরা বলছি যে তার এই ডিজিজ গুলো হয়েছে। এখন আসলেই কি তার এই ডিজিজটা হয়েছিল কিনা এটা যখন সে মরে যাবে এবং তার পুরো বডিটাকে আমরা কেটে ছিঁড়ে দেখতে পারবো তখন কিন্তু আমরা শিওর হয়ে যেতে পারবো যে আসলেই তার ওই ডিজিজটা হয়েছিল কিনা। বা আমরা যে ইনফারেন্স তৈরি করছি বা আমরা যে ধারণা করছি যে এই ডিজিজটা হয়েছে আসলেই আমাদের ধারণার সাথে আমাদের বাস্তব সিচুয়েশন বা সিনারিওটা মিলতেছে কিনা। তো অটোপসিটা মেইনলি কেন আমরা করি বা কেন আমাদের অটোপসিটা দরকার সেটার ফার্স্ট একটা এক্সাম্পল হচ্ছে যে কোন একটা পেশেন্ট মারা গেছে, সে কিভাবে মারা গেছে। এখন অনেকে আত্মহত্যা করে, আত্মহত্যা করলে কেউ যদি মনে করো ফাঁসি দিয়ে মারা গেছে, আসলেই সে ফাঁসি দিয়ে মারা গেছে নাকি তাকে খুন করা হয়েছে, এটা আমরা অটোপসির মাধ্যমে বের করতে পারি। কিভাবে বের করতে পারি? যে আমাদের মাথাটা আমাদের বডির সাথে একটা বল কোটর যে আমরা জয়েন্ট পড়ছিলাম না ইন্টারমিডিয়েটে, জি স্যার।
হ্যাঁ, আমাদের মাথাটা আমাদের বডির সাথে হচ্ছে বল এন্ড কোটরের মতো একটা জয়েন্টের মাধ্যমে যুক্ত। তো যখন কোন একটা পেশেন্ট হচ্ছে মারা যায়, ফাঁসি দেয়, সুইসাইড করে, তখন যেটা হবে যে সে যেহেতু দড়িতে ঝুলে যাচ্ছে, তার ফলে তার দেখা গেছে বডি ওই যে বলটা কোটর থেকে বের হয়ে যায়, যেহেতু তার বডিটা নিচের দিকে ঝুলে যাচ্ছে। তো যখন একটা পেশেন্ট মারা গেছে এবং তাকে নিয়ে এসে ডাইসেক্ট করে দেখা গেছে যে তার ওইখানের ওই জয়েন্টটা খোলা, তার মানে সে নিশ্চিত কি করছে, ফাঁসি দিয়ে মারা গেছে। এবং তার গলার মধ্যে দাগ থাকবে, আরো কিছু সাথে আরো কিছু জিনিস সিমটম দেখা হয় যেটা কনফার্মেশনের জন্য। সো অটোপসি আমাদেরকে হেল্প করবে একটা পেশেন্ট কেন মারা গেছে, কিভাবে কেন মারা গেছে না কিভাবে মারা গেছে এটাকে আমরা বুঝতে পারবো অটোপসির মাধ্যমে। অটোপসি করার মাধ্যমে যেহেতু আমরা ফুল বডিকে কেটে ছেড়ে দেখতেছি, এটা আমরা মেডিকেল স্টুডেন্টদেরকে আমাদের কি করতে হবে, বা আন্ডার গ্রেড বা পোস্ট গ্রাজুয়েট যে স্টুডেন্ট আছে তাদেরকে পড়ানোর ক্ষেত্রে আমাদের সাহায্য করবে। অটোপসি আরেকটা হেল্প করে, সেটা হচ্ছে ওই যে আমরা বললাম যে আমি একটা পেশেন্টের সাইন দেখে প্লাস হচ্ছে তার ডায়াগনস্টিক রিপোর্ট দেখে আমি ইনফার করলাম যে তার এই ডিজিজটা হয়েছে, আসলে কি তার এই ডিজিজটা হয়েছিল কিনা, এবং আমি যে ক্লিনিক্যাল বা ডায়াগনস্টিক যে প্রসিডিউরটা তাকে সাজেস্ট করছিলাম ওইটা আসলেই কারেক্ট রেজাল্ট দিচ্ছে কিনা, এই জিনিসগুলোকে ভ্যালিডেট করার জন্য অটোপসি হেল্প করে। যেমন একটা মেশিন সে বলছে যে তার আহ, মনে করো লিভার ফাংশন লুজ হয়েছে, যেটা মনে করো যে আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে দেখা হয় যে ভিতরে লিভারের কি অবস্থা। তো এখন দেখা গেল আমার ওই যে মেশিনটা যেটা হচ্ছে বলতেছে যে লিভার ফাংশন বা লিভারটার সেল নষ্ট হয়ে যাচ্ছে। এখন একটা পেশেন্ট মারা যাওয়ার পর আসলেই কেটে দেখা যাবে যে তার ওইখানে লিভারের সেল গুলোর কি অবস্থা। যদি দেখা যায় যে না, লিভারের সেল গুলো আসলেই নষ্ট হচ্ছে, তার মানে আমার ওই মেশিনটা ভালো রেজাল্ট দিছে। কথা বুঝতে পারছি? তার মানে এই যে ব্যাপারগুলো কনফার্মেশন করতে আমাদের সাহায্য করে হচ্ছে কি অটোপসি। বুঝতে পারছি? জি স্যার। স্যার স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার, কিন্তু এটা আর কি বাহিরে কোয়েশ্চেনটা হ্যাঁ, জানার। বলো। স্যার হ্যাঁ, তো স্যার আমরা জানি স্যার অনেকে স্যার মারা যাওয়ার পরে স্যার স্যার তার শরীরের যে বিভিন্ন পার্ট আছে ওগুলো স্যার ডোনেট করে স্যার। ওটা স্যার কতক্ষণ পর্যন্ত স্যার ডোনেট করতে পারে, ধরেন মারা যাওয়ার ডিপেন্ড টাইম? করে, এক একটা অর্গান এক এক রকম থাকে, এক একটা অর্গানের সার্ভাইভাল এক এক টাইম থাকে। যেমন কিডনি তুমি অনেকক্ষণ মনে হয় ডোনেট করা যায়, আমি এটা শিওর না। বাট চোখের ক্ষেত্রে মানে প্রত্যেকটা অর্গানের একটা সার্ভাইভাল টাইম থাকে যে সে কতক্ষণের মধ্যে ডোনেট করতে পারবে। ঠিক আছে, ডোনেট স্যার করতে পারবে বা কতক্ষণের মধ্যে এটা ট্রান্সফারেবল আর কি। আচ্ছা স্যার, ওই যে ওইটা কি স্যার ন্যাচারাল ডেথে স্যার ডোনেট করা তো? হ্যাঁ, স্যার স্যার আমরা যে স্বাভাবিকভাবে যে মারা যায়, আচ্ছা তুই চুপ কর না, আমি স্যারকে এটা বলি। স্যার আমরা যে স্বাভাবিকভাবে যে ইয়ে করা যায়, তো তখন কি স্যার আমাদের এটা কি স্যার ডোনেট করা পসিবল হয় ন্যাচারাল স্বাভাবিক মৃত্যুতে? হ্যাঁ স্যার। স্বাভাবিক মৃত্যুতে করবা তো তুমি, অস্বাভাবিক মৃত্যুতে আরো এটা টাফ হয়ে যাবে। কারণ দেখা গেছে যে তো একজন পেশেন্ট মনে করো তোমার মানে কোন একটা বিষ জাতীয় কিছু খেয়ে মারা গেছে, তাহলে তো তার জন্য এটা আরো বেশি, মানে তার অর্গান ডোনেট করাটা তো আরো বেশি, যেহেতু তার কিডনি, তারপর হচ্ছে তার সব জায়গাগুলোতেই হচ্ছে সেল গুলাতেই তোমার ওই পয়জনটা হচ্ছে ছড়ায় যাবে। তো তার ক্ষেত্রে তোমার তো ন্যাচারাল ডেতেই অর্গান ডোনেশনটা আরো বেশি ইজি বা আরো বেশি ফিজিবল আর কি। আচ্ছা স্যার, কেউ ধরেন একজন ফাঁসি দিয়ে মারা গেল, তো এরকম এরকম কি কোনো সম্ভাবনা আছে যে ওর গলায় দাগ থাকবে না, অথচ সে ফাঁসি দিয়ে মারা গেছে? এখন সে কি দিয়ে ফাঁসি দিচ্ছে এটার উপর ডিপেন্ড করবে। সে যদি খুব মনে করো কোন একটা সফট জাতীয় কোন একটা দিয়ে করে, যেমন আমি তোমাকে একটা কথা বলি যে সাপে কামড় দিলে অনেক ক্ষেত্রে আমরা খুব শক্ত করে শক্ত দড়ি দিয়ে বেঁধে ফেলি, যে আমরা ভাবি যত শক্ত তত বেশি সার্ভাইভ করার পাওয়া হবে। তো এখন শক্ত দড়ি দিয়ে বাঁধার ক্ষেত্রে দেখা গেছে ওই জায়গায় দাগ পড়ে যাবে, প্লাস হচ্ছে এমনও হইতে পারে তোমার ওই এত শক্ত করে বা করছো বা বেঁধে ফেলছো যে তোমার ওই অর্গানটাতে তোমার আর ব্লাডই পৌঁছাচ্ছে না, কোনোভাবেই পৌঁছাচ্ছে না। এতে করে দেখা গেছে যে কিছুক্ষণ থাকার ফলে ওই জায়গার সেল গুলো হাইপোক্সিয়া হয়ে মারা যাবে। দেখা গেল যে ওই যেই পায়ের মধ্যে কামড় দিছে সব ওই পাটাই কেটে ফেলা লাগতেছে, জাস্ট বিকজ তোমার ওই সেল গুলো অনেকক্ষণ 2 ঘন্টা 3 ঘন্টা অক্সিজেন না পেয়ে সেল গুলো ডেথ হয়ে গেছে। তো এই কারণে বলা হয় যে গামছা বা যে কোনো একবার সফট জিনিস দিয়ে মানে মোটামুটি টাইট শক্ত করে বাঁধা, যাতে করে তোমার কিছুটা হইলেও ওইখানে ব্লাড সাপ্লাই থাকে। এবং তোমার এখন দেখা গেল যে কিসের উপর ডিপেন্ড করে, এখন মনে করো একজন পেশেন্টের বা একজন মানুষের যার হচ্ছে বডি স্ট্রাকচার অনেক শক্তপোক্ত, তো তার জন্য দেখা গেছে যে ওইখানে দাগ পড়বে না খুব একটা। বাট একজন মনে করো নরম সরম মানুষ, তার জন্য দাগ পড়ে যাবে। এটা ডিপেন্ডস তুমি কি দিয়ে হচ্ছে মনে করো একজন ফাঁসি দিচ্ছে।
এখন সে যদি একবারে শক্ত মনে করো দৌড়ে দিয়ে করলো, দেখা গেল যে তার, এবং এমনও হইতে পারে যে তার বডির ওয়েট এতই বেশি যে তার গলা থেকে বডিটাই ছিঁড়ে গেছে, এরকমও হইতে পারে। ঠিক আছে, এত শক্ত দড়ি দিয়ে বাঁধছে এবং হচ্ছে তোমার মনে করো তার বডির ওয়েট হিউজ, যেটা হচ্ছে তার ওই ইয়ার পরে তার নিতে পারতেছে না। ঠিক আছে, তো এটা হইতে পারে, এটা হচ্ছে তোমার ডিপেন্ড করবে তুমি মানে একজন কি দিয়ে হচ্ছে সে করতেছে, সুইসাইড করতেছে। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার এই যে অটোপসির উপরের দিকে আছে যে হচ্ছে নেক্রোপসি এন্ড পোস্টমর্টেম এক্সামিনেশন আর সিনোনিমাস, মানে নেক্রোপসিটা এগুলা বলতে বোঝাচ্ছে যে পোস্টমর্টেম, পোস্টমর্টেম বলে না আমরা, যেটা আগে বাংলা মুভিতে দেখতাম যে পোস্টমর্টেম করার জন্য পাঠাইতো। ঠিক আছে, নেক্রোপসি আর পোস্টমর্টেম, অটোপসি, এই সবগুলা একই টার্ম, একই জিনিস বোঝায়, যে মরার পরে দেখা, কেটে দেখা। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি। স্যার আচ্ছা, যখন স্যার কেটে মানে ভালো করে দেখে স্যার, তখন কি শরীরে সবকিছু স্যার একদম বের করে ফেলে, যা কিছু আছে সব পোর্শন তো কাটবে না। একজন পেশেন্টের ক্ষেত্রে পোস্টমর্টেম করার ক্ষেত্রে দেখা গেছে তার ইন্টারনাল অর্গান গুলাকে বের করা হয়, তারপর হচ্ছে তার আপার পোর্শন থেকে দেখা গেছে তার ব্রেন বা এই জিনিসগুলাকে দেখে স্টাডি করা হয়। মেইনলি হচ্ছে তার যে ভাইটাল অর্গান গুলো আছে, ব্রেন, কিডনি, মানে ভিতরে ইন্টারনাল অর্গান গুলো এবং হচ্ছে ব্রেন, এগুলাকেও স্টাডি করা হয়। ফুল বডি তো কাটা হবে না। একজন পোস্টমর্টমের পেশেন্টকে দেখতে, অবশ্য দেখা তো আসলে অত সম্ভব না বা ফিজিবল না। মেইনলি সবকিছু কেটে একবারে সেল বাই সেল দেখা হয় না, মেইনলি ভাইটাল অর্গান গুলো আর হচ্ছে প্যাটার্ন আছে এটার আসলে একটা কাটার, এবং হচ্ছে ইন্টারনাল অর্গান গুলো বের করারও প্যাটার্ন আছে। ওই প্যাটার্নে কাটে, আবার এগুলা পরবর্তীতে স্টাডি করে ভিতরে ঢোকায় রাখা হয়। জি স্যার, বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন? আচ্ছা, তারপরে এবার কিছু গুরুত্বপূর্ণ ডেফিনেশন আমরা পড়ি। সাইন, সিমটম, এই জিনিসগুলো কি জিনিস জানি? সাইন এবং সিমটম দুইটা ডিফারেন্ট থিং, এবং এই দুইটা ডিফারেন্ট থিং আসলে কি জিনিস সেটা কি আমরা জানি? না স্যার, মানে ভালো করে বুঝি না স্যার। ভালো করে তো জানি না, সিমটম তো একই তো জিনিস, তার লক্ষণই তো বোঝায়। আচ্ছা আমি বলি, সাইন এবং সিমটমস, আগে সিমটমটা বলি। সিমটমটা হচ্ছে, মনে করো একটা পেশেন্ট যেটা ফিল করে, এবং তোমাকে ফিজিশিয়ান, মনে করো তুমি হচ্ছে ডক্টর এবং একটা পেশেন্ট তোমার কাছে আসছে, সে যে জিনিসগুলো ফিল করছে এবং তোমাকে এসে বলতেছে যে স্যার আমার এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, সে বলতেছে, বাট তুমি তার মধ্যে ওই জিনিসগুলো দেখতেছো না। সে ফিল করতেছে, ব্যাপারটা ভিজিবল না, এই কারণে তুমি জিনিসটাকে দেখতেছো না। সেটাকে আমরা বলি হচ্ছে সিমটম। উদাহরণ দিয়ে যদি বলি, যেমন সে আইসা বললো যে স্যার আমার শরীর ব্যথা, তারপর আমার হাত এটাতে অবশ, কাজ করতেছে না, তারপর আমার খুব দুর্বল লাগে। তো দুর্বল, এটাকে তুমি দেখবা? বা তার হাত এটা অবশ, তুমি কি এটা দেখতে পাবা? মানে এই যে ফিলটা, এটা তুমি দেখতে পাবো না। তো বা তার শরীর ব্যথা, এটা তো তুমি দেখতে পাবা না। সো এই যে জিনিসগুলা, যেটা হচ্ছে পেশেন্ট নিজে নোটিস করবে এবং এসে তোমাকে বলবে, বাট তুমি নিজে দেখবা না, সেটাকে আমরা বলি হচ্ছে সিমটম। বুঝতে পারছি? জি স্যার। আর সাইন জিনিসটা কি? সাইন জিনিসটা হচ্ছে যেই জিনিসটাকে বা পেশেন্টের যে যে জিনিসগুলাকে তুমি হচ্ছে দেখবা, টাচ করতে পারবা এবং মেজার করতে পারবা বা পরিমাপ করতে পারবা, সেটাকে আমরা বলি হচ্ছে কি সাইন বলি। কথা বুঝতে পারছি? তার মানে অ্যাজ আ ডক্টর তুমি যে যে জিনিসগুলাকে দেখবা, টাচ করতে পারবা এবং মেজার করতে পারবা, সেই জিনিসগুলাকে আমরা বলি হচ্ছে কি সাইন। এবং উদাহরণ যদি দিই তাহলে কি, যে একটা পেশেন্টকে মনে করো কোন একটা পোকা কামড় দিছে, তো সে তোমার কাছে আসলো, আসার পরে দেখবা যে জায়গায় কামড় দিছে সেই জায়গাটা লাল হয়ে গেছে, তার মানে তুমি দেখতেছো। তারপর তুমি হাত দিয়ে দেখলা বা তুমি নর্মালিও দেখলা যে ওই জায়গাটা ফুলেও গেছে, এই ফোলাটাকে তুমি তুমি টাচ করেও দেখতে পারবা যে ফুলে গেছে। এইটাকে, এই যে তুমি দেখলা, তারপরে তুমি হচ্ছে কি করতে পারবা, টাচ করে ওইটাকে ফিল করতে পারবা। যেমন তার শরীরে কোনো একটা পেশেন্টের শরীরে জ্বর আছে, তুমি দেখতে পারবা যে দেখি তো টাচ করে যে আসলে গা গরম কিনা। গরম, তার মানে এই যে টেম্পারেচার বেশি, তারপর হচ্ছে রেডনেস, তারপর হচ্ছে সোয়েলিং বা ফুলে যাওয়া, তারপর হচ্ছে এই যে টেম্পারেচারটাকে তুমি আরেকটা কাজ করতে পারবা, থার্মোমিটার দিয়ে পরিমাপও করতে পারবা। তো এই যে এই যে
যে ইয়াগুলোর কথা বললাম এগুলা হচ্ছে তার কি সাইন, যেটাকে হচ্ছে তুমি দেখতে পারবা, টাচ করতে পারবা এবং কি করতে পারবা, পরিমাপ করতে পারবা। বুঝতে পারছে সাইন জি সিমটমের মধ্যে স্যার। পার্থক্য? জি স্যার বুঝছি। আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, তারপরটা হচ্ছে অনসেট। অনসেট মানে হচ্ছে শুরু। অনসেট মানে হচ্ছে শুরু, এটা লিটারাল মিনিং হচ্ছে শুরু। অনসেট মানে হচ্ছে শুরু, এবং শুরুটা এক্ষেত্রে কিসের? ডিজিজের শুরু। এখন ডিজিজের শুরুটাকে দুই ভাবে ভাগ করতে পারি আমরা, একটা হচ্ছে অ্যাকিউট ডিজিজ আর একটা হচ্ছে ক্রনিক ডিজিজ। অ্যাকিউট মানে হচ্ছে যে ডিজিজটা খুব দ্রুত কি করবে, শুরু হবে এবং সাইন সিমটম দেখাবে খুব ফাস্ট, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাকিউট ডিজিজ। যেমন একটা উদাহরণ যদি দিয়ে দিই তাহলে, আচ্ছা এটা আগের পরেও আছে ওই সময় বলবো না। আর ক্রনিক মানে হচ্ছে যেটা খুব স্লোলি হচ্ছে অনসেট হবে বা খুব স্লোলি তোমার বডিতে বিল্ড আপ। হ্যাঁ রাশেদ বলো। আচ্ছা, তারপর হচ্ছে মাইক্রোফোনটা অন হয়ে গেছিল স্যার। ও আচ্ছা, তারপর হচ্ছে প্রগনোসিস আর হচ্ছে ফেট, দুইটা কাইন্ড অফ সিমিলার। প্রগনোসিস এবং ফেট জিনিসটা কি? যে প্রগনোসিস হচ্ছে যে তোমার কোন একটা কারো ডিজিজ হওয়ার পরে ওইটার আউটকাম কি হইতে পারে, ওইটা কি মানে ডিজিজটা কি সেরে যাবে। যেমন এটা হচ্ছে একরকম ওই যে টাইপের যে দুই ধরনের, একটা হচ্ছে কারো মনে করো অপারেশন হবে, তাহলে ওই যে আমরা বাংলা মুভিতে দেখে আসছি যে অপারেশন থিয়েটার থেকে ডাক্তার এসে বলতেছে সরি তাকে বাঁচাইতে পারলাম না। এখন প্রগনোসিস এটা হচ্ছে ব্যাড প্রগনোসিস, যে তার ডিজিজটা হয়েছে কিন্তু তার পেট খারাপ, দ্যাটস ওয়াই তাকে বাঁচাইতে পারলো না। আবার অনেক ক্ষেত্রে এসে বলে যে অপারেশন সাকসেসফুল, ঠিক আছে, এবং এর মাঝখানে একটা গান দেখায় যেখানে হচ্ছে ওই নায়িকা গিয়ে হয়তো বা মন্দিরে বা বা যে যে ধর্মের আছে এমন কোন জায়গা বাদ রাখে না যে জায়গায় সে দোয়া করে না, এই টাইপের জিনিস দেখায় আর কি। সো এতে করে দেখা গেল যে পেশেন্ট ভালো হয়ে গেছে। তো এই যে প্রগনোসিস, দুই ধরনের প্রগনোসিস, একটা গুড প্রগনোসিস আর একটা হচ্ছে ব্যাড প্রগনোসিস। তার মানে হচ্ছে কোন একটা ডিজিজ হওয়ার পরে তার আউটকামটা ভালো হইতে পারে, খারাপও হইতে পারে, ঠিক আছে। আর কমপ্লিকেশন, কমপ্লিকেশনস মানে হচ্ছে জটিলতা। এটাকে আমরা বাংলা মানে নর্মাল লিটারাল ওয়ার্ড মানে মিনিং যদি বলি, বাট জটিলতাটা কি টাইপের জটিলতা, যে একটা ডিজিজের সাথে অলওয়েজ আরেক অনেকগুলা ডিজিজ কি থাকে, রিলেটেড থাকে। সে ফর এক্সাম্পল কারো হচ্ছে হার্ট ফেল করলো, হার্ট ফেলিওর হলো, তার মানে হচ্ছে তার হার্ট কি করতে পারতেছে না, ব্লাডটাকে ঠিকভাবে পাম্প করতে পারতেছে না। এখন হার্ট যদি ব্লাডটাকে ঠিকভাবে পাম্প না করতে পারে, তার মানে কি হবে, যে আমাদের যে ভেইন গুলো আছে, আর্টারি গুলো আছে, সেগুলোতে ব্লাডের পরিমাণ কি হয়ে যাবে, বেড়ে যাবে, বা ব্লাড ভলিউমটা বেড়ে যাবে, যেহেতু সে পাম্প করে কিডনি পর্যন্ত ঠিকঠাক ভাবে পৌঁছাতে পারতেছে না। এতে করে আলটিমেটলি দেখা গেছে যে কিডনির উপরও প্রেশার পড়বে, ঠিক আছে। তো হার্টের ফেলিওরের সাথে কিডনি ফেলিওরের একটা রিলেশন আছে, যেটা হচ্ছে কি, কেন, কারণ হচ্ছে হার্ট ঠিকভাবে ব্লাড পাম্প করতে পারতেছে না, এবং দ্যাটস ওয়াই আমাদের কিডনির উপরে প্রেশার পড়ে যাবে, আলটিমেটলি কিডনিও ফেল করতে পারে। এবং আরেকটা জিনিস হবে, যেমন মনে করো সেহরির সময় রোজার দিনে আমরা শেষ খাবার খেয়ে নেই পানি, বোতলের পর বোতল নিয়ে পানি খাই খাই খাই। এখন এটা তো মনে হয় আগে বলছি তোমাদেরকে, আমরা সারপ্রাইজ হয়ে যাই কিডনির জন্য এবং হার্টের জন্য। তো দেখা গেছে যে দুইটাই ফল করে, কারণ পানির জিনিসটা দুইটাই রিলেটেড, হার্ট পাম্প করবে, কিডনি ফিল্টার করবে। এখন তুমি মানুষটা সারা জীবন মরুভূমি ছিল তোমার শরীর, পানি দেখতো না, মাঝে মধ্যে পানি একটু পাইতো বডি। এখন মনে করো রোজার মাস হওয়াতে তুমি মনে করো বালতির পর বালতি পানি খাচ্ছ সেহরির একবারে শেষ মুহূর্তে গিয়ে। তো কিডনির কাছে এবং হার্টের কাছে সেটা হয়ে যাচ্ছে সারপ্রাইজের মতো, তারা দুজনেই সারপ্রাইজ হয়ে মনে করো একবারে শেষ। তো কমপ্লিকেশন জিনিসটা হচ্ছে মেইনলি একটার সাথে আরেকটা রিলেশন, একটা ডিজিজ যখন আরেকটা ডিজিজের সাথে রিলেটেড হয় তখন তাকে আমরা বলি হচ্ছে কমপ্লিকেশন তৈরি হয়েছে বা কমপ্লিকেশন হয়েছে একটার কারণে একটা। বুঝছি এগুলা? জি স্যার। জি স্যার। ওকে, তারপর তারপর হচ্ছে যে জিনিসটা নমিনক্লেচার অফ ডিজিজ, তার মানে ডিজিজকে আমরা কি কিভাবে নামকরণ করতে পারি, প্রাইমারি সেকেন্ডারি। এটা হচ্ছে দুইটা নামকরণের ওয়ে, যেটা হচ্ছে কজিটিভ এজেন্ট যদি বা কোন একটা ডিজিজের কজ যদি আমাদের কাছে মানে জানা আছে কি জানা নাই, এইটার বেসিসে আমরা ডিজিজকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে কি সেকেন্ডারি। এখন প্রাইমারি ডিজিজ কোনটা, যেটার ক্ষেত্রে কোনো আন্ডারলাইং কজ আমরা জানি না, একটা ডিজিজ হয়েছে বাট তুমি বলতে পারবে না যে ডিজিজটা কেন হয়েছে, যেমন প্রাইমারি হাইপারটেনশন, যার ক্ষেত্রে আন্ডারলাইং কজ আমাদের জানা নাই, ইডিওসিনক্রেটিক, তার মানে এটা আমরা বলতে পারবো না কেন হয়েছে, পিকুলিয়ার টাইপ একটা ডিজিজ। আর সেকেন্ডারি মানে হচ্ছে যে যেটার ক্ষেত্রে আমরা কোন একটা ডিজিজ হয়েছে বাট আমরা তার কেন হয়েছে এটা বলতে পারবো, স্যার যেমন হচ্ছে হ্যাঁ
একবার বলবেন, বুঝলাম না ওটা। বলো আবার, নমেনক্লেচার। একটু জোরে বলো, শোনা যাচ্ছে না। নমেনক্লেচার। হ্যাঁ, স্যার ওই যে কিসের ভিত্তিতে প্রাইমারি সেকেন্ডারি বললেন ও সেটাই আচ্ছা আচ্ছা বুঝতে আচ্ছা, পজিটিভ নমেনক্লেচার। পজিটিভ পজিটিভ এজেন্ট, মানে তোমার ডিজিজটা কেন হয়েছে ওই কজটা তুমি জানো বা জানো না, এইটার বেসিসে ডিজিজকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি ডিজিজের ক্ষেত্রে যেটা হবে যে ডিজিজটা কেন হয়েছে, ডিজিজটার কজ কি বা কারণ কি এটা তুমি জানো না, এটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি ডিজিজ। যেমন হচ্ছে উদাহরণ হিসেবে বলছে হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন, যেটার ক্ষেত্রে আন্ডারলাইং কজ তুমি বলতে পারবে না কেন হয়েছে। আর সেকেন্ডারি ডিজিজটা হচ্ছে যেটার ক্ষেত্রে আমরা বলতে পারবো যে ডিজিজটার কারণটা কি, যেমন সেকেন্ডারি হাইপারটেনশন। সেকেন্ডারি হাইপারটেনশনের ক্ষেত্রে কয়েকটা কজ হচ্ছে কি, যেমন অবিসিটি হইতে পারে, কোন একজন মানুষ মোটা এবং মোটা হওয়ার কারণে তার ব্লাডের যে ভেইন গুলো আছে সেগুলোতে চর্বি জমে গেছে, চর্বি জমে যাওয়ার কারণে তার এখন দেখা গেছে যে ব্লাড ঠিকভাবে ফ্লো করতে পারে না, ব্লাড গুলা হচ্ছে তার যে ভেইন আছে তার দেয়ালে খুব বেশি প্রেসার দিচ্ছে, যেহেতু তার ওই ব্লাডের ভেইনের ছিদ্রটা ন্যারো হয়ে গেছে। সো এটা একটা তার কজ যে মোটা হওয়ার কারণে বা অবিসিটির কারণে লোকটার বডিতে হাইপারটেনশন আছে। প্রেগনেন্সির সময় হাইপারটেনশন হয়। তারপর কোন একটা মেডিকেশন, কোন একজন পার্সন হচ্ছে কোন একটা মেডিকেশন বা ওষুধ নিচ্ছে, দ্যাটস ওয়াই তার বডির প্রেসার বেড়ে গেছে। তারপর হচ্ছে এই যে রেনাল আর্টারি স্টেনোসিস, তার মানে হচ্ছে আমাদের কিডনিতে যে দুইটা ব্লাড হচ্ছে কি বলে আর্টারি হচ্ছে ব্লাড সাপ্লাই দেয়, ওই দুইটা আর্টারিতে দেখা গেছে কি হয়েছে, ব্লক হয়েছে। ব্লক হওয়ার কারণে কিডনিতে ঠিকভাবে ব্লাড পৌঁছাতে পারতেছে না, কিডনি ব্লাডকে ঠিকভাবে ফিল্টার করতে পারতেছে না, এবং কিডনি ফিল্টার না করলে তো ইউরিন বেশি তৈরি হবে না। সো তার দেখা গেছে বডি থেকে ইউরিন কম হচ্ছে, এবং ইউরিন কম হওয়া মানে হচ্ছে কি, তুমি যতই পানি খাচ্ছে তত পানিগুলো তার বডিতে জমা হচ্ছে। বডিতে জমা হওয়ার কারণে দেখা গেছে তার ব্লাডের ভলিউম বেড়ে যাচ্ছে, এবং ব্লাডের ভলিউম বেড়ে যাওয়ার কারণে তার মধ্যে কি হচ্ছে, ব্লাড প্রেশার হচ্ছে। সো সেকেন্ডারি হাইপারটেনশনের ক্ষেত্রে অনেকগুলা নোন কারণ আছে বা কজ আছে যেটা আমরা জানি যে এই কারণে তার এই হাইপারটেনশনটা হয়েছে। বাট প্রাইমারি হাইপারটেনশনের ক্ষেত্রে আমরা কি করতে পারতেছি না, জানতে পারতেছি না যে কেন হয়েছে। সো এই যে জানা না জানা, এইটার বেসিসে হচ্ছে মেইনলি আমরা ডিজিজকে প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটা ভাগে ভাগ করি বা বলতে পারি, ভাগ করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে প্রাইমারি সেকেন্ডারিকে আমরা ডিজিজের স্টেজিং করার জন্য ইউজ করি, যেমন প্রাইমারি স্টেজ অফ ক্যান্সার, সেকেন্ডারি স্টেজ অফ ক্যান্সার। তার মানে হচ্ছে প্রাইমারি স্টেজ মানে হচ্ছে সে প্রিলিমিনারি স্টেজে আছে এখন, তারপর তার সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি এই টাইপের তার স্টেজিংটা আমরা করতে পারি ডিজিজের। সো প্রাইমারি এটা হচ্ছে মেইনলি আমরা ডিজিজকে কি কি ভাগে হচ্ছে বা কি কি ভাবে আমরা আম, নামকরণ করতে পারি বা ডিভাইড করতে পারি। অ্যাকিউট, ক্রনিক, এটা হচ্ছে দুইটা টার্ম। এটা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে ডাইনামিক্স এর উপর ভিত্তি করে, যে কোন একটা ডিজিজ কত ফাস্ট ছড়াচ্ছে এবং কত দ্রুত হচ্ছে সাইন সিমটম দেখাচ্ছে, নাকি সে স্লোলি স্লোলি হচ্ছে ছড়াচ্ছে এবং লং টাইম ধরে সে হচ্ছে সময় নিচ্ছে তার সাইন সিমটম দেখানোর জন্য। এটাকে আমরা ডাইনামিক্স বলি, যে ডাইনামিক্স মানে হচ্ছে সে কত ফাস্ট বা কত স্লো তার ডিজিজটা শো করতেছে। এইটার বেসিসে ডিজিজকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে অ্যাকিউট ডিজিজ আর একটা হচ্ছে ক্রনিক ডিজিজ। অ্যাকিউট হচ্ছে খুব দ্রুত, হেপাটাইটিস ই খুব দ্রুত ছড়ায় বডিতে, কোনো একটা মানুষের বডিতে ঢোকার সাথে সাথে সে গিয়ে লিভার সেলকে অ্যাটাক করে, এবং উইদিন এ 1 উইক একটা পেশেন্ট হচ্ছে তার সাইন সিমটম দেখায়, শো করা শুরু করে। কন্টিনিউয়াসলি বমি হয়, তার হচ্ছে জন্ডিস জন্ডিস হয়ে যায়, কোনো কিছু খাইতে পারে না, মানে খুব দ্রুত সে সাইন সিমটম দেখায়, এবং এটা হচ্ছে অ্যাকিউট। কারণ হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিস বা অ্যাকিউট লিভার সিরোসিসও বলা যায়। আর ক্রনিক ডিজিজটা কি, ক্রনিক ডিজিজটা হচ্ছে খুব স্লো, আস্তে আস্তে, যেমন একজন পেশেন্টের ক্ষেত্রে কিডনি যদি ইনফেক্টেড হয় বা কোনো কারণে কিডনিতে সমস্যা হয়, কিডনি খুব স্লোলি ডিগ্রেড করে। কিডনি যতক্ষণ পর্যন্ত প্রায় 50% স্ট্রাকচার যদি কিডনি ঠিক থাকে ততক্ষণ পর্যন্ত কিডনি কোনো ধরনের সাইন সিমটম দেখায় না। 60-র উপরে গেলে তখন হচ্ছে কিডনি সাইন সিমটম শো করে বা বডি সাইন সিমটম শো করা শুরু করে যে কিডনি নষ্ট হচ্ছে বা কিডনিতে কোনো প্রবলেম হচ্ছে। তো এই যে দেখো, একিউটটা ইন সেন্স ভালো, কারণ হচ্ছে খুব দ্রুত ছড়াবে, বাট তোমাকে খুব দ্রুত সাইন সিমটম দেখাবে, তুমি ওই অনুযায়ী ব্যবস্থা নিতে পারো। আর ক্রনিকটা হচ্ছে আস্তে আস্তে হবে, তুমি বুঝবা না, এবং যতক্ষণে বুঝতে পারবা ততক্ষণে অনেক সময় হয়ে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে। তো এটা হচ্ছে ক্রনিক। আর সাব একিউটটা হচ্ছে ক্রনিক এবং অ্যাকিউটের মাঝামাঝি, তার মানে হচ্ছে এটা মোটামুটি মডারেট। এটা হচ্ছে একবারে খুব দ্রুতও করবে না, আবার খুব স্লোলিও করবে না, এটা হচ্ছে সাব একিউট। বুঝতে পারছি? জি স্যার।
একটু দম নিয়ে টায়ার্ড হয়ে গেছে। কারো কোনো কোশ্চেন আছে? আমি তোমাদের স্যার ক্লাসের, হ্যাঁ বলো। অ্যাডভান্স স্টেজ মানে প্রাইমারি স্টেজ তো বললেন, সেকেন্ডারি স্টেজ বললেন, অ্যাডভান্স স্টেজটা কোনটা? মানে অনেক সময় শুনি যে অ্যাডভান্স স্টেজ, এখন আর রোগীকে এখন বাঁচানো ক্যান্সারের সম্ভব না। ক্ষেত্রে আমি বলি, আসলে ক্যান্সারের ক্ষেত্রে তো স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এভাবেও করা হয়, যে থার্ড স্টেজে পাওয়া গেছে। অ্যাডভান্স স্টেজ বলতে আমি বলছি না যে প্রাইমারি, সেকেন্ডারি, তারপর হচ্ছে টার্সিয়ারি হচ্ছে থার্ড স্টেজ, কোয়াটারনারি হচ্ছে ফোর্থ স্টেজ। ঠিক আছে? এখন অ্যাডভান্স স্টেজ বলতে যদি তোমাকে বলি, ক্যান্সারের ক্ষেত্রে অ্যাডভান্স স্টেজটা হচ্ছে মেটাস্টেটিক যে পর্যায়টা আছে। তার মানে হচ্ছে, এটা আমি একটু পরেই তোমাদের ব্যাখ্যা করবো মেটাস্টেসিস কি, আমি পরের টপিকটাতে গেলে বুঝতে পারবো জিনিসটা কি। ঠিক আছে? মাহমুদ বলছো যে অ্যাকিউট না ক্রনিক দুইটা কোনটা খারাপ। আসলে খারাপ বলতে আমি ওই সেন্সে খারাপ বলি না, অ্যাকিউটটাকে খারাপ মানে ভালো বলছি এই সেন্সে যে যেহেতু এটা খুব দ্রুত তোমার কারো বডিকে ইনফেক্টেড করে, তার মানে হচ্ছে দ্রুত ওই পেশেন্ট হচ্ছে সাইন সিমটম দেখানো শুরু করে। এখন মনে করে একজন যদি সুস্থ ফিল করে, সে কখনোই ডাক্তারের কাছে যাবে না। তো সে যদি, আমি যেমন আমার হেপাটাইটিস ই হয়েছিল, তো হেপাটাইটিস ই হওয়ার কারণে যেটা হয়েছিল যে আমি হচ্ছে ইন্ডিয়া থেকে আসার পরে আমার একবারে 5th ইয়ার ফাইনাল পরীক্ষার 1 সপ্তাহ আগে আমার হেপাটাইটিস হয়েছিল। তো ওই সময়টাতে মানে একবার লাইফ হেল হওয়ার মতো একটা অবস্থা হয়েছিল, কারণ আই ক্যান ফিল যে আমার কি হয়েছিল এটা আমি জানি। আমি কিছু খাইতে পারতাম না, যা খাইতাম সাথে সাথে বমি করে দিতাম, লিটারেলি পানিও খাইতে পারতাম না, এমন একটা অবস্থা ছিল। তো তার উপর আবার ফাইনাল পরীক্ষা 5th ইয়ারে, তো এটাতে যেটা হয়েছিল যে আমি খুব দ্রুত অ্যাকশন নেওয়ার চিন্তা করছি, যে আমি খুব দ্রুত ডক্টরের কাছে গেছিলাম, এবং লাকিলি ডক্টরও আমাকে দেখেই বুঝে ফেলছে যে আমার কি হয়েছিল। ইভেন সে টেস্টও দেয় নাই, সে আমাকে বলছে জাস্ট টেস্ট করাই নিতে পরে, বাট সে ওষুধ দিয়ে দিছে, যে বলছে হেপাটাইটিস ই এর টেস্টটা করাই নেন, যেটা পরে পজিটিভ পাইছিলাম পপুলারি টেস্ট করানোর পরে। তো এই যে দেখো, র্যাপিড হওয়ার কারণে আমি র্যাপিডলি অ্যাকশনটা নিতে পারছি। আদারওয়াইজ দেখা গেছে যে হেপাটাইটিস বি যাদের হয়, তারা হচ্ছে খুব, বিটা হচ্ছে একটা ক্রনিক ডিজিজ, যেটা হচ্ছে লং টাইম ধরে বডিতে থাকবে। অনেকেই দেখা গেছে যেটাকে তুমি কখনো কিউর করতে পারবে না, বাট কন্ট্রোল করে রাখতে পারবে হেপাটাইটিস বিটা, এবং এটা হচ্ছে লাইফ টাইম থাকে বডিতে। ইটা হচ্ছে দেখা গেছে যে খুব দ্রুত কিউর করে ফেলে, উইদিন 1 মান্থে হচ্ছে ফুল বডি থেকে এটা রিমুভ হয়ে গেছে। স্যার এই হ্যাঁ, ক্রনিকটা কি সবসময় সুপ্ত অবস্থায় থাকার পসিবিলিটি আছে, যে হচ্ছে কখনো সাইন প্রকাশ না করবে না না? না 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 না, এমনও হইতে পারে যে তোমার খুব মানে লাস্ট মোমেন্টে এসে সাইন সিমটম শো করে। এখন অনেক ক্ষেত্রেই সে হয়তোবা সাইন সিমটম শো করতেছে, বাট আমি বুঝতেছি না যে আসলে এটা সাইন সিমটম, শরীর দুর্বল লাগতেছে, বা মনে করো তোমার সারাদিন ঘুমাচ্ছ, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সে উঠতেই পারতেছে না। তো এটাকে আমরা অনেক সময় ধরে নিই যে মোটামুটি হয়তো বা শরীর দুর্বল বা এই টাইপের, মানে আমরা অ্যাজ এ বাঙালি আমাদের একটা মানে অলওয়েজ একটা টেন্ডেন্সি থাকে যে কোনো ডিজিজকে আগে নর্মাল কোনো কিছুর সাথে রিলেট করা। আরে যেমন এই যে এখন আমরা বলি না যে কেউ একজন কাশি দিলে হাসি দিলে বলে আরে কালকে রাতে ফ্রিজ থেকে ঠান্ডা পানি খাইছিলাম, কারণ সে আগে থেকে নিজের স্ট্যান্ডটাকে জাস্টিফাই করার চেষ্টা করে যে আমার করোনা হয়নি। কথা বুঝতে পারছি? সো অ্যাজ এ বাঙালি আমাদের অলওয়েজ টেন্ডেন্সি থাকে যে আমরা সেফ সাইডে থাকার চেষ্টা করি। ঠিক আছে, বাট ক্রনিকটা ইন এ সেন্স, এখন সব ক্রনিক দেখা গেছে, ডায়াবেটিস একটা ক্রনিক ডিজিজ, ঠিক আছে, তারপর হাইপার টেনশন একটা ক্রনিক ডিজিজ। তো এগুলোর সমস্যা হচ্ছে কি, এগুলোর কিউর কমপ্লিটলি হয় না, দেখা গেছে লাইফ টাইম তোমাকে ওষুধ নিতে হয়। ডায়াবেটিস ইন এ সেন্স এই একটা সার্টেন এজের পরে গেলে ভালো, কারণ হচ্ছে তোমার যাদের ডায়াবেটিস আছে তারা দেখা গেছে যে সব সময়, কারণ ওই এজটাতে গিয়ে এমনি তো নর্মালি বডি চেক আপ করা উচিত সব সময়। সো ডায়াবেটিস যাদের আছে তারা দেখা গেছে অলওয়েজ ওই চেক আপের ভেতর দিয়ে যায় আর কি। এতে করে দেখা গেছে যে হেলদি থাকার একটা মানে সুযোগ থাকে, যে কি হয়েছে না হয়েছে শুরুতেই এটা বোঝা যায় আর কি। তো ইন সেন্স ভালো খারাপ সবগুলোর মধ্যেই আছে। এখন ক্রনিক অ্যাকিউট কোনটা আসলে হয়েছে, দেখা গেল অনেকেরই মাঝখান দিয়ে চিটাগাং এ অনেক মানুষ মারা যাচ্ছিল হেপাটাইটিস ই হয়ে, কারণ চিটাগাং ওয়াসা থেকে হয়তো বা পানি দূষণের কারণে হচ্ছিল। তখন অনেকে হয়তো বা ডায়াগনোসিসটা, এখন আর্লি ডায়াগনোসিস হয়ে গেলে তো অবশ্যই ভালো, আবার সবার জন্য তো অ্যাকিউট হইলে ভালো না, কারণ হচ্ছে দেখা গেছে তার ওই অ্যাবিলিটি নাই ভালো ডক্টর দেখানোর, ট্রিটমেন্ট নেয়ার। সো সোসিও ইকোনমিক কনটেক্সটের কথা চিন্তা করতে হবে আসলে। বিনাইন মেলাইন এই ক্ষেত্রে ওই যে আরেকজন যে কোশ্চেনটা করছিল স্টেজিং এর কথাটা, বিনাইন মানে হচ্ছে কাইন্ড, এটা লিটারাল মিনিং যদি আমরা বলি যে জেনারাস, কাইন্ড বা দয়ালু আমরা বলতে পারি। সো বিনাইন হচ্ছে যেটা হচ্ছে ক্ষতি করবে কম, মানে ক্ষতি করবে না তা না, বাট ক্ষতি করবে বাট কম ক্ষতি করবে, সেটাকে আমরা বলি হচ্ছে বিনাইন ডিজিজ। আর মেলাইনটা হচ্ছে বা ম্যালিগন্যান্ট যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে খুবই খারাপ দুষ্ট লোক। এই বাংলা মুভি মনে করো ডিপজল, ঠিক আছে,
সো সে হচ্ছে কি করবে, তার কাজ হচ্ছে সে খুব ক্ষতি করবে বডির। এখন বিনাইনের এবং ম্যালাইনের যদি উদাহরণ দিই, টিউমার বডিতে টিউমার হইতে পারে দুই ধরনের, একটা হচ্ছে বিনাইন টিউমার আর একটা হচ্ছে ম্যালাইন টিউমার বা ম্যালিগনেন্ট টিউমার। এখন বিনাইন টিউমারটার কাজ কি, সে হচ্ছে বডির কোনো একটা সার্টেন জায়গাতে থাকবে। তোমার মনে করো যে কোনো একটা পেশেন্টের মনে করো তোমার বুকের মধ্যে বা বুকের উপরে মনে করো একটা টিউমার আছে, যেটা হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে, ওইখান থেকে সে খাবার দাবার নিচ্ছে, এনার্জি ইউটিলাইজ করতেছে, করে করে সে বড় হচ্ছে, অন্য কোনো ক্ষতি সে করতেছে না। বাট সে যে বড় হচ্ছে, বড় হইতে হইতে একটা সময় এত বড় হয়ে গেছে যে বুকের মধ্যে আছে, বুকের নিচে মানে মনে করো হার্ট বা লাং যে নিচে আছে তাদের উপরে প্রেসার দেওয়া শুরু করছে। মানে সে এখন বড় হইতে হইতে মনে করো প্রেসার দেওয়া শুরু করছে। তো বিনাইনটা হচ্ছে এইটা, যে বিনাইন সে কোনো ধরনের মানে ক্ষতিকারক না নর্মালি শুরুর দিকে, বাট একটা সময় গিয়ে সে বড় হয়ে এত বড় হয়ে গেছে, সে এখন মনে করো ইন্টারনাল যে সফিস্টিকেটেড যে অর্গান গুলো আছে সেগুলাতে প্রেসার দিচ্ছে, সেগুলোর ক্ষতি করার চেষ্টা করতেছে। তো এখন কিন্তু আর সে ভালো নয়, এখন সে আর বিনাইন নেই, ঠিক আছে, সে এখন ক্ষতি করতেছে। আর মেলাইন বা ম্যালিগন্যান্টটা হচ্ছে কি, ম্যালিগন্যান্টের একটা উদাহরণ যদি দিই, যেমন হচ্ছে মনে করো ক্যান্সার সেল গুলা, দে আর ম্যালিগন্যান্ট। কারণ ক্যান্সার সেল গুলো হচ্ছে তোমার বডির একটা জায়গায় শুরু হয়, শুরুতে লোকালাইজড থাকে, কোন একটা সার্টেন জায়গাতে থাকে, আস্তে আস্তে মনে করো ওই যে স্টেজিং এর কথা বললাম, যে দেখা গেল লাস্ট স্টেজে গিয়ে মেটাস্টেসিস শুরু হয়ে গেছে। মেটাস্টেসিস মানে হচ্ছে এখন সেল আর সে নিজের নিজের জায়গায় তো আছেই, বাট সে কন্টিনিউয়াসলি সেল ডিগ্রেড করতেছে বডি থেকে, এবং সে বারবার দেখা গেছে ওই যে সেল গুলাকে তৈরি করতেছে, সেই সেল গুলা বডির বিভিন্ন জায়গাতে ছড়ায় যাচ্ছে। এটাকে আমরা মেটাস্টেসিস বলি, যেখানে হচ্ছে ক্যান্সার সেল গুলো বডির বিভিন্ন পোর্শনে ছড়ায় যাবে, এবং ছড়াইতে ছড়াইতে দেখা গেল অনেক ভাইটাল অর্গান গুলো হচ্ছে ইনফেক্টেড করে ফেলছে, দেখা গেছে হার্ট, লিভার সব জায়গায় ছড়ায় পড়ছে। এখন লোকালাইজড যখন ছিল, যেমন বিনাইন যে টিউমারটা ছিল সেটাকে তুমি মনে করো কেটে ফেলে দিলা, শেষ। বাট ক্যান্সার সেল গুলো যখন মেটাস্টেটিক পর্যায়ে চলে যায়, তখন কত জায়গায় কাটবা, সে তো পুরো বডিতে ছড়ায় পড়ছে। তখন যেটা করতে হয়, দেখা গেছে কেমোথেরাপি দেওয়া লাগে, রেডিওথেরাপি দেওয়া লাগে, কারণ তখন আর সার্জারি দিয়ে কাজ হবে না। তো তখন রেডিওথেরাপি, কেমোথেরাপি দেওয়া লাগে, এবং এগুলোর সাইড এফেক্ট খুবই ডেঞ্জারাস। দেখা গেছে সাইড এফেক্টের কারণে মারা যাচ্ছে পেশেন্ট, মূল ডিজিজের না মরে, ঠিক আছে। তো এখানে হাইপারটেনশন দিয়ে বোঝানো হয়েছে যে বেনাইন হাইপারটেনশন, মেলাইন হাইপারটেনশন, বাট আমি ক্যান্সার দিয়ে বুঝাইলাম যে বেনাইন ক্যান্সার মানে টিউমার, আর হচ্ছে মেলাইন টিউমার কি জিনিস, বুঝছি তো নাকি? জি স্যার, বাট আমি বললাম যে অ্যাডভান্স স্টেজটা কি খুব খারাপ স্টেজ নাকি এটা প্রাথমিক স্টেজ? কি মানে অ্যাডভান্স? কি মানুষ মারাই যায় নাকি তার মানে এটা প্রাইমারি স্টেজের কাছাকাছি অ্যাডভান্স স্টেজ যেটা? না না, এটা কেন প্রাইমারি স্টেজের কাছাকাছি হবে? প্রাইমারি স্টেজে থাকলে এটা কিওর করা, সার্জারি করার, প্রাইমারি স্টেজে দেখা যাচ্ছে ক্যান্সার আছে, সার্জারি করলেই হয়ে যাচ্ছে। বাট অ্যাডভান্স স্টেজে তুমি সার্জারি করে আর কিছু করতে পারবে না, দেখা গেছে এটা খুবই সিভিয়ার স্টেজ। মানে ওখানে বলা হয় যে, বলে না যে পেশেন্টকে একটা টাইম লাইন বেঁধে দেয় 3 মাস, যে হয়তো 3 মাস জি আর স্যার, বাঁচবে। সেটাই বললাম যে এটা তো একদম ইটস খারাপ অ্যাডভান্স পর্যায়ে। স্টেজ তো অবশ্যই খারাপ, প্রাইমারি স্টেজ আর অ্যাডভান্স স্টেজ তো অবশ্যই সেম জিনিস না। এবং ক্যান্সারের ক্ষেত্রে স্টেজিংটা করা হয় মেইনলি হচ্ছে এই যে এইভাবেই, কারণ হচ্ছে মানে এক এক স্টেজের জন্য ট্রিটমেন্ট এক এক রকম, ঠিক আছে। ওকে স্যার। সো অ্যাডভান্স স্টেজ অবশ্যই ক্ষতিকারক, এবং এটা তো নাম থেকেই বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে এপোনাইমাস নেম। এপোনাইমাস নেমটা হচ্ছে মেইনলি যে কোনো একটা বিভিন্ন ডিজিজের সাথে আমরা দেখি না যে ওই ডিজিজটা ফার্স্ট যে নোটিস করছে তার নামটা জুড়ে দেওয়া হয়, এই নামকরণটাকে আমরা বলি হচ্ছে এপোনাইমাস নেম। তার মানে হচ্ছে যখন কোনো একটা ডিজিজের সাথে আমরা ওই ডিজিজটা ফার্স্ট যে নোটিস করছে তার নামটাকে যখন জুড়ে দিব, তখন তাকে আমরা বলি হচ্ছে এপোনাইমাস নেম। এবং এটার কয়েকটা উদাহরণ যদি আমরা দেখি, তাহলে হচ্ছে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে গ্রেভস ডিজিজ। এটা হচ্ছে মেইনলি আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড আছে, আমরা জানি যে থাইরয়েড গ্ল্যান্ডটা হচ্ছে একটা বাটারফ্লাই শেপের একটা গ্ল্যান্ড, যেটা হচ্ছে আমাদের গলার মধ্যে থাকে, এবং গলায় থেকে সে হচ্ছে থাইরয়েড বিভিন্ন হরমোন তৈরি করে, যেমন হচ্ছে T3 T4 হরমোন, এরা হচ্ছে থাইরয়েড হরমোন, এদেরকে তৈরি করে। এখন গ্রেভস ডিজিজ হলে কি হয় অ্যাকচুয়ালি? গ্রেভস ডিজিজ হলে যেটা হবে যে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ডটা আছে তার অ্যাক্টিভিটি বেড়ে যাবে, অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার কারণে যেটাকে আমরা হাইপার থাইরয়েডিজম বলি, এবং এতে করে দেখা গেছে যে তার বডিতে হচ্ছে T3 T4 হরমোনের পরিমাণ বেড়ে যাবে। আর T3 T4 হরমোন হচ্ছে বডির এনার্জি ইউটিলাইজেশনের সাথে রিলেটেড। তার মানে হচ্ছে যখন তার বডিতে T4 T3 হরমোনের পরিমাণ বেড়ে যাবে, তার মানে তার বডির এনার্জির দরকার বা নিডটা বেড়ে যাবে, এবং এই জিনিসটাকে আমরা গ্রেভস ডিজিজ বলি, এবং এটা হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ তো জানি নাকি?
স্যার বললে হ্যাঁ ভালো হয়, জানি না। আচ্ছা, অটো ইমিউন ডিজিজ হচ্ছে আমাদের বডির ইমিউনিটি হচ্ছে অলওয়েজ ফরেন পার্টিকেল বা ফরেন কোনো ইনফেকশাস এজেন্ট থেকে আমাদের বডিকে রক্ষা করে। বডির ইমিউনিটি তার মানে আমাদের বডিতে পুলিশ আছে, বাহির থেকে যেই ঢুকুক তাকেই হচ্ছে পুলিশ কি করে, ক্ষতি করার চেষ্টা করে বা মেরে ফেলার চেষ্টা করে ফরেন যে কোনো পার্টিকেলকে। কিন্তু মাঝে মাঝে দেখা গেছে পুলিশ এতটাই অ্যাক্টিভ হয়ে যায়, ভিতরে যারা মনে করো অন্যান্য মানে ভালো মানুষ আছে বা ভালো আছে তাদেরকেও মাঝে মাঝে মেরে ফেলে। ঠিক আছে, কারণ তাদের হাইপার অ্যাক্টিভিটির কারণে। তো এই যে ভালো জিনিসটাকে মেরে ফেললো, একটা উদাহরণ দিয়ে বুঝাইলে বুঝবা। যেমন হচ্ছে ডায়াবেটিস হলে আমাদের প্যানক্রিয়াসের যে বিটা সেল থেকে হচ্ছে ইনসুলিনটা তৈরি হয় নর্মালি। দেখা গেছে ডায়াবেটিস হলে যেটা হবে, আমাদের বডি ইমিউনিটিটা এতই অ্যাক্টিভ হয়ে যায় যে সে হচ্ছে ওই বিটা সেল গুলাকে ফরেন পার্টিকেল হিসেবে কাউন্ট করে ওই বিটা সেল গুলাকে মেরে ফেলে। এখন বিটা সেল মেরে ফেললে তার মানে কি হচ্ছে, আমাদের বডিতে ইনসুলিন তৈরি হচ্ছে না। আর বডিতে ইনসুলিন তৈরি না হলে কি হচ্ছে, আলটিমেটলি ডায়াবেটিস হচ্ছে। সো ডায়াবেটিস সেলফ ইজ অটোইমিউন ডিজিজ, সামটাইমস, নট অলওয়েজ, বাট মাঝে মধ্যে অটোইমিউন ডিজিজের কারণে ডায়াবেটিস হয়। তো এই গ্রেভিস ডিজিজটা হচ্ছে মেইনলি হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ, যেটার ক্ষেত্রে হচ্ছে আমাদের বডির যে থাইরয়েড হরমোনটা আছে বা থাইরয়েড গ্ল্যান্ডটা আছে তার হাইপার অ্যাক্টিভিটি হয়ে বেড়ে যায় বা তার অ্যাক্টিভিটি বেড়ে যায়। বুঝছি। আচ্ছা, আমরা এই স্লাইডটাই লাস্ট, এরপরে না আরেকটা জিনিস আছে। জি স্যার, বুঝেছি। সিমটম পর্যন্ত মানে আমাদের নামকরণটা শেষ হয়ে যাক, নেক্সট দিন হচ্ছে আমরা পরে গুলাতে যাবো। হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে পেজেটস ডিজিজ অফ দ্য নিপল, এটা হচ্ছে মেইনলি ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার হলে দেখা গেছে নিপলে অনেক পেশেন্টের ক্ষেত্রে একজিমা টাইপের এক ধরনের সিমটম দেখা যায়, যেটা মেইনলি ব্রেস্ট ক্যান্সার হওয়ার কারণে হয়েছে। এবং এইটাকে আমরা বলি হচ্ছে পেজেটস ডিজিজ অফ দ্য নিপল। এগুলো হচ্ছে মেইনলি বিভিন্ন জন যে ফার্স্ট নোটিস করছে তার নামের সাথে নামকরণ করা হয়েছে মিলায়। ক্রনস ডিজিজটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, বা আমাদের যখন অন্ত্র বা যেটাকে আমরা বলি আর কি, বৃহদান্ত্র ক্ষুদ্রান্ত্র, এগুলোতে যখন ইনফ্লামেশন হবে বা আমাদের জিআইটি বা ডাইজেস্টিভ সিস্টেম যেটা, সেখানের বিভিন্ন পার্টে যখন ইনফেকশন হবে সেটাকে আমরা ক্রনস ডিজিজ বলি। এবং এটা এক এক পেশেন্টের ক্ষেত্রে এক এক জায়গাতে দেখা গেছে ইনফেকশন বা ইনফ্লামেশনটা হয়। আর হস্কিন্স ডিজিজটা হচ্ছে কি, এটা হচ্ছে মেইনলি আমরা জানি আমাদের বডিতে লিম্ফ নোড, যেটাকে আমরা ওই যে দেখি গলার নিচে, তারপর বগলের নিচে বা আর্মপিট যেটা আর কি, সেখানে দেখি আমরা পিচ্ছি পিচ্ছি থাকে, দেখছি না? টনসিল হয়, যখন টনসিল হলে গলা ব্যথা করে না, যে টনসিল হলে একটা পিচ্ছি জিনিস দেখবা ফুলে যায়, ব্যথা করে, জি স্যার। জি এটাকে আমরা বলি হচ্ছে লিম্ফ বলি বা লিম্ফ নোড বলি। এবং এটা হচ্ছে এদের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের, এই যে পুলিশ আমরা একটু আগে বললাম না, বডিতে বিভিন্ন পুলিশ আছে যারা ফরেন পার্টিকেল গুলাকে মেরে ফেলে। সো এদের কাজ হচ্ছে এই পুলিশ গুলাকে তৈরি করা, যেটাকে আমরা লিম্ফোসাইট বলি। পুলিশ গুলার নাম হচ্ছে লিম্ফোসাইট। তো এই লিম্ফোসাইট গুলা দেখা গেছে যে এখন এই যে পুলিশ তৈরি করতেছে, তার মানে হচ্ছে ওই নোট গুলা হচ্ছে তাদের ভিতরে পুলিশ জেনারেট করতেছে। এখন এরাই দেখা গেছে অনেক সময় বডিতে মানে পুলিশ জেনারেট করবে এবং হচ্ছে কি করবে, ব্যাকটেরিয়ার সাথে বা ফরেন পার্টিকেলের সাথে ফাইট করে ওদেরকে মেরে ফেলবে। এখন দেখা গেছে যে এরাই অনেক সময় ফাইট করতে করতে নিজেরাই অসুস্থ হয়ে যায় বা নিজেরাই ইনফেক্টেড হয়ে যায়। যেমন টনসিলাইটিস হইলে যেটা হয়, টনসিল হইলে যে গলা ব্যথা করে, তার মানে হচ্ছে সে ফাইট করতে করতে নিজেই এখন ইনফেক্টেড হয়ে গেছে, আবার পরবর্তীতে ঠিক হয়ে যায় আস্তে আস্তে। তো এই যে লিম্ফ নোড গুলা, এদের ভিতরে যখন ক্যান্সার হয়, যেটাকে লিম্ফোমা বলা হয়, লিম্ফ নোড গুলা ফুলে যায়, তাকে বলা হয় হস্কিন ডিজিজ। হস্কিন ডিজিজটা হচ্ছে লিম্ফোমা। লিম্ফোমারই আরেক নাম হচ্ছে হস্কিন ডিজিজ, যেটা হচ্ছে মেইনলি আমাদের লিম্ফেটিক যে নোড গুলো আছে ওইটার ক্যান্সার। ঠিক আছে। জি স্যার। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে রিড স্টার্নবার্গ সেল। এটা হচ্ছে লিম্ফোমা হইলে আমাদের যে সেল গুলো আছে, লিম্ফেটিক সেল গুলো আছে, তাদের একটা স্ট্রাকচারাল চেঞ্জ আসে। এবং এই স্ট্রাকচারাল চেঞ্জ গুলো দেখেই হচ্ছে আমরা তার ওই যে লিম্ফোমা হয়েছে কিনা এটা বুঝতে পারি। এখন এই স্ট্রাকচারাল চেঞ্জ গুলা কি থাকবে, তার ভিতরে যে নিউক্লিয়াসটা থাকবে সেটা দুই ভাগে বা দুইটা লোবে বিভক্ত থাকবে। এবং এটা আমরা অবজার্ভ করে বুঝতে পারবো যে তার লিম্ফোমা হয়েছে কি হয় নাই। সো রিড স্টার্নবার্গ সেল বলতে ওই যে লিম্ফেটিক সেল গুলাকে, যে সেলগুলোর ভিতরে তার নিউক্লিয়াসটা দুই ভাগে বিভক্ত এবং যেটাকে দিয়ে আমরা অ্যাকচুয়ালি লিম্ফোমাটাকে আইডেন্টিফাই করতে পারবো, তাকে বোঝানো হয়েছে। লাস্ট নামকরণের এক সিনড্রোম। আমরা বলি না যে সিনড্রোম, বিভিন্ন জিনিসের সিনড্রোম, নামের শেষে সিনড্রোম থাকে, নেফ্রোটিক সিনড্রোম একটা উদাহরণের মধ্যে। তো সিনড্রোমটা হচ্ছে কম্বিনেশন অফ সাইন এন্ড সিমটম।
তার মানে হচ্ছে আমরা তো বলছি যে সিমটমটা দেখবে হচ্ছে পেশেন্ট আর সাইনটা দেখবে হচ্ছে ফিজিশিয়ান বা ডক্টর। এখন এই যে কম্বিনেশন অফ সাইন এন্ড সিমটম, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিজিজটাকে আইডেন্টিফাই করতে সাহায্য করে বা ফিজিশিয়ানকে হেল্প করে যে তার পেশেন্টের কোন রোগটা হয়েছে এটা আইডেন্টিফাই করতে, সেটাকে আমরা সিনড্রোম বলি। কথা বুঝতে পারছি? তার মানে সিনড্রোমটা হচ্ছে সাইন সিমটম দুইটা মিলে যেটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে সিনড্রোম। উদাহরণ যদি দেই তাহলে নেপ্রোটিক সিনড্রোম। একজন পেশেন্ট, তার মনে করো ইউরিনের সাথে অ্যালবুমিন যে প্লাজমা প্রোটিনটা আছে, আমরা তো জানি যে অ্যালবুমিন গ্লোবিউলিন এরা হচ্ছে প্লাজমা প্রোটিন, আমাদের ব্লাডের প্লাজমাতে থাকে। এখন দেখা গেল যে একটা পেশেন্ট তার ইউরিনের মধ্যে প্রচুর পরিমাণে অ্যালবুমিন উপস্থিত, যেটা নর্মালি থাকার কথা না, নর্মাল রেঞ্জে না। আবার দেখা গেল যে তার ব্লাডের প্লাজমাটা যখন টেস্ট করে দেখলাম, প্লাজমাতে দেখা গেল যে খুব বেশি অ্যালবুমিন নাই, অ্যালবুমিনের পরিমাণ কমে গেছে, বাট ইউরিনে অ্যালবুমিনের পরিমাণ বেশি। তারপর তার দেখা গেছে হাত, চোখ, মুখ এগুলা ফুলা, বা যেটাকে আমরা ইডিমা বা ওইডিমা বলা হয় মাঝে মধ্যে, ব্রিটিশ ইংলিশ আর আমেরিকান ইংলিশে ইডিমা বলা হয় বা ওইডিমা বলা হয়, ব্রিটিশে মেবি মনে হয় ওইডিমা। ওইডিমা হইলেও এটা আসলে ইডিমাই প্রনাউন্সিয়েশন হবে, বানানটা হচ্ছে ওইডিমা বলা হয়। আচ্ছা, সো এই যে দেখো, এই যে তিনটা জিনিস, একটা হচ্ছে অ্যালবুমিনুরিয়া, একটা হচ্ছে হাইপো অ্যালবুমিনেমিয়া, আর একটা হচ্ছে ইডিমা। এই তিনটা জিনিস দেখলে আমরা বুঝতে পারবো যে তার এই তিনটা হচ্ছে সাইন সিমটম। এগুলো দেখে আমরা বুঝতে পারবো, যেমন ইডিমাটা সেই পেশেন্ট নিজেই বলবে এসে যে আমার চোখ মুখ ফুলে যাচ্ছে এই সেই। তো এই যে সাইন সিমটম গুলো আমাদের হেল্প করবে কি করতে, বুঝতে যে আসলে তার কিডনিতে প্রবলেম আছে, যেহেতু তার মধ্যে এই সাইন সিমটম গুলো আমরা দেখছি। তো সিনড্রোমটা হচ্ছে মেইনলি হেল্প করবে পেশেন্টকে ডিজিজটা আইডেন্টিফাই করতে যে আসলেই তার কি হয়েছে। এটা হচ্ছে কম্বিনেশন অফ সাইন এন্ড সিমটম। আর কাশিং সিনড্রোম যেটা, সেটা হচ্ছে কি যে মনে করো কোনো একজন মানুষ মোটা হয়ে যাচ্ছে, তার হিরসুটিজম হচ্ছে, তার হাইপার টেনশন। কারণ হিরসুটিজম জিনিসটা কি, যে দেখা গেল যে যেই যেই জায়গাগুলোতে তোমার মনে করো পশম ওঠার কথাও না বা লোম ওঠার কথাও না, সেই সব জায়গাগুলোতেও উঠতেছে। যেমন আমরা দেখবা যে এখন ইয়াং জেনারেশন যাদের টাক পড়তেছে মাথায়, তারা খুবই টেনশনে আছে এবং টেনশন আরো বেশি চুল পড়ে তাদের। তো দেখা গেছে যে তারা একটা ওষুধ ইউজ করে, যে ট্রু গেইন নামে একটা ওষুধ ইউজ করতে দেখছো, অনেকেই হয়তো বা দেখে থাকবা। সো ট্রু গেইনটা হচ্ছে মেইনলি যেটা হয়, যে ট্রু গেইন হচ্ছে একটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসেবে ফার্স্টে বাজারে আসছিল, এবং এটা সাইড এফেক্ট ছিল যে এটা জায়গায় বে জায়গায় চুল গজাইতে সাহায্য করে। দেখা গেছে কারো হাতের তালুতেও চুল গজাইতেছে, এরকম একটা অবস্থা। তো এই যে চুল গজানো যে কোনো জায়গায় বে জায়গায়, এটাকে আমরা বলি হচ্ছে হিরসুটিজম বলি। শোনা যাচ্ছে কথা? তাহলে জি স্যার, স্যার। যারা এটা ওষুধটা যারা নেয় তাদের তো মানে টাকে চুল গজানোর যে হাত পায়ে চুল গজায় যাবে, তাহলে তারা কিন্তু ওই এটা যে কেন নিচ্ছে? তারা হচ্ছে তাড়াতাড়ি ধুয়ে ফেলে এটা, যখনই ইউজ করে দেখবো ওইটার গায়ে ইউজ করা একটা ইয়া লেখা আছে যে ইউজ করার সময় আপনার কতক্ষণ রাখতে হবে এবং ইউজ করার সময় আপনার কোন কোন জায়গায় লাগতে পারবে না, লাগলে কি করবেন, ধুয়ে ফেলতে হবে, এই টাইপের ইয়ে আছে, ইন্ডিকেশন দেয়া আছে। ঠিক আছে? ও আচ্ছা, জি স্যার। তো মেইনলি যেটা হয় যে ওবিসিটি, হিরসুটিজম, তারপর হচ্ছে হাইপারটেনশন, এই সাইন সিমটম গুলো দেখে আমরা বলতে পারবো যে ওই পেশেন্টের অবশ্যই অ্যাড্রেনাল কর্টেক্স এর কোনো প্রবলেম আছে। অ্যাড্রেনাল কর্টেক্সটা কি? অ্যাড্রেনাল কর্টেক্সটা হচ্ছে, আমরা জানি অ্যাড্রেনাল গ্ল্যান্ড নামে গ্ল্যান্ড আছে, যেটা হচ্ছে মেইনলি আমাদের কোথায় থাকে, কিডনির উপরে থাকে, এবং তার বাহিরের পোর্শনটাকে আমরা বলি হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স। এবং অ্যাড্রেনাল কর্টেক্স থেকে বিভিন্ন ধরনের হরমোন তৈরি হয়, এবং এই অ্যাড্রেনাল কর্টেক্স এর হাইপার অ্যাক্টিভিটিটা আমরা বুঝতে পারবো কিভাবে, তার মধ্যে যদি ওবেসিটি, হিরসুটিজম আর হচ্ছে হাইপারটেনশন টাইপের সিনড্রোম থাকে, সাইন সিনড্রোম থাকে। বুঝতে পারছে? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাক। নেক্সট আমাদের ঈদের পরে মেবি আবার দেখা হচ্ছে, ঈদের আগে আর হচ্ছে না। তো ঈদের পরে যেহেতু দেখা হচ্ছে, তোমরা একটু পড়বা। আর কোশ্চেন আছে কারো? আমরা রেকর্ডিংটা অফ করে দেই, রেকর্ডিং বড় হয়ে যাচ্ছে না হয়।